সকালে ঘুম ভাঙল একটা শিরশিরে অনুভূতিতে। ঘুমের ঘোরটা তখনও কাটেনি। পাশ থেকে চাদরটা টেনে নিলাম গায়ে। বেশ একটা আমেজ চলে এলো ঘুমের। সবে আবার তন্দ্রা মতো এসেছে। আর অমনি কোথা থেকে জানি জলের ছিটা গায়ে এসে পড়ল। আমি অবাক। এই দরজা জানলা লাগানো বন্ধ ঘরের ভিতর এই সাত সকালে কে আমাকে জলের ছিটা দেবে? জলের ছিটে ফোঁটা উপেক্ষা করে আমি আবার ঘুমের দিকে মনোযোগ দিলাম। আর অমনি আবার কি হলো কেসটা? ধরপর করে ঘুম ভেঙে উঠে বসলাম। ঘুমের রেশটাও যেন কেটে গেল। ঘড়িতে তখন মাত্র ভোর 6:30। গতকাল রাত্রে ব্যবসা গরম পড়ায় ঘরের ভেন্টিলেটরগুলো একটু খুলে দিয়েছিলাম। কাক ভরে বৃষ্টি হবে কে জানতো? মুষলধারে বৃষ্টি নেমেছে ভোর থেকে। ব্যাস, জলের ছাটে ঘুমানো দেয়। কিছুক্ষণ কোলবালিশ নিয়ে এপাশ ওপাশ করলাম, কিন্তু না, এই জলের ছাট আর টিনের চালের উপর বৃষ্টির এই ঝমঝম শব্দে ঘুম আর আসবে না। অগত্যা উঠে পড়লাম। হাই তুলতে তুলতে বাইরের দরজাটা খুলেছি। আর দরজা খুলতেই এক পশলা ভেজা শিরশিরে হাওয়া আমার গায়ে এসে লাগলো। শরীরটা আরো দ্বিগুণ শিরশির করে উঠল। তবে না, এই শিরশিরে আবহাওয়া আর বৃষ্টিটার দরকার ছিল, না হলে যা গরম পড়েছিল গত কদিন ধরে। বারান্দার গেটটার দিকে এগোতেই কি একটা পায়ে লাগলো। ঝুঁকে দেখি একটা বড় মাপের হলুদ রঙের পোস্ট খাম। হাতে তুলে নিলাম খামটা খালি না, ভেতরে কিছু একটা আছে। হাত দিয়ে যেটুকু টের পাচ্ছি কতগুলো কাগজ জাতীয় কিছু ভাঁজ করে ঢোকানো হয়েছে। খামের উপরে টু লিখে নিচে আমার নাম আর ঠিকানা লেখা। ওপাশে ফ্রমের নিচে একটা শিলিগুড়ির ঠিকানা। শিলিগুড়ি থেকে খামটা এসেছে। আমি মনে করার চেষ্টা করলাম, খুব সম্প্রতি শিলিগুড়ির কারোর সাথে আমার কথা হয়েছে নাকি, মনে পড়ল না। কিন্তু অন্য একটা কথা মনে হতেই কেমন একটা অস্বস্তি হলো। এত সকালে কে দিয়ে গেল খামটা? এখন তো 7টাও বাজেনি। খামটা এসেছে আরো আগে। পোস্ট অফিস তো এত সকালে খোলে না। তাহলে ঠিকানাটা আরেকবার ভালো করে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, শিলিগুড়ি সুভাষপল্লী বলে কোনো জায়গার ঠিকানা, কিন্তু সেন্ডারের কোনো নাম নেই। তাহলে চিঠিটা পাঠানোর সময় পোস্ট অফিস থেকে অ্যাকসেপ্ট করলো কিভাবে? এই চিন্তাটা মাথায় ঘুরঘুর করতেই আর একটা সম্ভাবনা আমার মাথায় এসে চাপল। তাহলে কি কেউ লেখা পাঠিয়েছে? আমি আন্দুলের ছেলে। এখানে একটা বইয়ের দোকান ছিল আমার। খারাপ ভালো মিশিয়ে মোটের উপর ভালোই চলতো দোকানটা। তারপর হঠাৎ করে একদিন প্রকাশনার ভূত চাপলো মাথায়। লাইসেন্স বের করলাম একটা। এদিকে আন্দুল থেকে কলেজ স্ট্রিট অ্যাক্সেস করতেও কিছু সমস্যা হচ্ছিল। তাই কলেজ স্ট্রিটের আশেপাশে একটা দোকান খুঁজছিলাম, যদি কমের মধ্যে ভাড়াটারা পাওয়া যায়। পেয়েও গেলাম। আমারই এক বন্ধু উসমিল খবরটা দিল। ও সোদপুরের ছেলে, ওরও বইয়ের ব্যবসা। আমাকে বলল কলেজ স্ট্রিটের পটিরামের লাইনে নাকি একটা দোকান ভাড়া দেওয়া হবে। দোকানের ঠিকানা, মালিকের ফোন নাম্বার সব লিখে নিয়ে কলেজ স্ট্রিট হানা দিলাম। দোকানের লোকেশনটা দারুণ, একদম প্রপার জায়গায়, রাস্তার ওপর। ভাড়াটাও বেশ সাধ্যের মধ্যে। দোকান গুছিয়ে বসলাম। এবার প্রকাশনা ঠিক করলাম। আপাতত একটা মাসিক পত্রিকা আর বছরে 2টো সংকলন বের করব। কিন্তু মাসিক পত্রিকা হোক বা সংকলন, আমন্ত্রিত লেখক লেখিকাদের সাথে কথা বলতে হবে। কথা বললাম বটে, কিন্তু লাভ বিশেষ হলো না। হাতে গোনা 2-4 জন রাজি হলেন লেখা দিতে, কিন্তু বেশিরভাগ লেখকই নানান অজুহাতে মানা করে দিলেন। যে কটা হাতে গোনা লেখা পেলাম সেসব দিয়ে 12টা পত্রিকা আর 2টো সংকলন কভার করা সম্ভব নয়। তাই সেদিন নিছক খেয়ালের বসেই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, পত্রিকার জন্য লেখা চেয়ে। ভাবলাম আগে পত্রিকা উতরাক, তারপর না হয় সংকলন নিয়ে ভাবা যাবে। অবাক হলাম, ফেসবুকে ওই পোস্টার পরও কোনো লেখাই সেভাবে ইমেইলে কিংবা পোস্টারে আসেনি। একটু ভেঙেই পড়েছিলাম। তারপরেই কাণ্ড। ফ্রেশ হয়ে চা নিয়ে বসে খামটা খুললাম। খামের ভেতরে কতগুলো ডায়েরির লাইন টানা ছেঁড়া পাতা। ডায়েরির ওপরে কোনায় তারিখগুলো লক্ষ্য করলাম। ডায়েরির 1992 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে মে মাসের 9 তারিখ অবধি পাতা ছেঁড়া হয়েছে। অনেক পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় উজ্জ্বল লাল কালিতে লেখা, বেশ গোটা গোটা হরফ, এক একটা অক্ষরের মধ্যে সমান সমান গ্যাপ, কোনো কাটাকুটি নেই। এরকম লেখা পড়ে কম্পোজ করা চোখের পক্ষেও আরামদায়ক। তবে একটু খুঁজখুঁজ করছিল ভেতর ভেতর।
নিশ্চয়ই যে লেখাটা পাঠিয়েছে সে ফেসবুকের পোস্টটা দেখেই পাঠিয়েছে। ওখানে মেল আইডি ঠিকানা দুটোই দেওয়া ছিল, কিন্তু ওই পোস্টে আমি পই পই করে লিখে দিয়েছিলাম হাতে লেখা স্ক্রিপ্ট হলে A4 মাপের সাদা পাতায় একদিকে মার্জিন ছেড়ে লিখবেন, পাতার এক সাইডে লিখবেন, অন্য সাইড ফাঁকা রাখবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার, লেখার সাথে নিজের পুরো নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর আর মেইল আইডি মেনশন করবেন। এই লোক তো কোনো শর্তই মানেননি। এভাবেই ডায়েরি থেকে ম্যারমেনে পাতা ছিঁড়ে লেখা পাঠিয়েছে। তার মধ্যে খামের উপরে কোনো নাম নেই, শুধু ঠিকানা লেখা। লেখাটার শেষ পাতাতেও আলাদা করে কোনো ঠিকানা পাওয়া গেল না, শুধু শুরুর পাতাটায় একটা নাম লেখা। কিন্তু সেটা যে পাঠিয়েছে লেখাটা তার নাম নাকি অন্য কিছু, কিছুই বুঝলাম না। বেশ লাল, নীল আর সবুজ কালি দিয়ে ক্যালিগ্রাফি করে নামটা লেখা, ঋক্ষ। এই লেখা প্রথমেই বাতিল করতে হয়, কিন্তু যা হাল, এতে একটা লেখা আসলে সেটাই লুফে নিতে হবে, কারণ পত্রিকা না দাঁড়ালে সংকলন দাঁড়াবে না, আর সংকলন দাঁড় করাতে না পারলে প্রকাশনাকে পাকাপোক্তভাবে দাঁড় করাতে বেশ বেগ পেতে হবে। তখনকার মতো খাম সমেত লেখাটা ফেলে কাজে চলে গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে লেখাটা নিয়ে বসলাম। দুপুরের ভাত ঘুমের থেকে এই রহস্যময় প্রেরকের লেখাটা পড়ে দেখাটা এখন বেশি গুরুত্বপূর্ণ। লেখাটা বেশ বড়, কিন্তু আমি তো ফেসবুকে বিভাগ ধরে ধরে লিখে দিয়েছিলাম কত শব্দের মধ্যে লেখা চাইছি। এ লোক তো দেখছি সেটাও মানেননি। হায় ভগবান! লেখাটা পড়া শুরু করার আগে ক্যালিগ্রাফিটার দিকে আর একবার চোখ পড়ল। ঋক্ষ, এটা কি কারোর নাম হতে পারে? এরকম নাম আগে কোনোদিন শুনিনি, আর নামের পাশে কোনো পদবিও নেই। হঠাৎ মাথায় একটা প্ল্যান এলো। খামের উপরে তো ফোন নম্বর দেখেছিলাম মনে হয় একটা, পড়ার টেবিলেই ছেঁড়া খামটা রাখা ছিল। উঠে গিয়ে সেটা নিয়ে আসলাম। হ্যাঁ, একটা নাম্বার আছে বটে। নম্বরটা দেখে দেখে মোবাইল বের করে ডায়াল করলাম নাম্বারটা। ট্রু কলারে কোনো নামই উঠল না, শুধু সার্চিং হয়ে থেমে গেল। ফোনটা কানেক্ট করে কানে মোবাইল দিলাম। ডায়াল করা নম্বর বর্তমানে উপস্থিত নেই, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। কথা শেষ হয়ে লাইনটা কেটে গেল। আমি পড়লাম আরো বিপদে। এই লেখা আমি কিভাবে ছাপাবো, কোন নামেই বা ছাপাবো? লেখাটার দিকে আবার চোখ গেল আমার। ডায়েরির পাতার একদম উপরে ক্যালিগ্রাফি করে ঋক্ষ লেখা, তার নিচে নীল কালিতে লেখা ছাই চাপা 7টা আগুন। তারপর লাল কালিতে গল্পটা শুরু হয়েছে। মাথায় 100টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেসব মাথায় নিয়েই লেখাটা পড়া শুরু করলাম। অর্ক চক্রবর্তীর ঠিকানায় এসে পৌঁছায় একটা নামহীন খাম। খামটা কে পাঠিয়েছে বা তার ভিতরে থাকা গল্পটাই বা কার লেখা, সেটাও জানা যায় না। কিন্তু এরকম খাম পরবর্তীতেও আরও কিছু এসে পৌঁছায় অর্কর কাছে। পুরানো ডায়েরির পাতায় হাতে লেখা গল্পগুলো অর্ককে ভীষণ অবাক করলেও সে ঋক্ষ ডায়েরি নাম দিয়েই সেগুলো প্রকাশ করবে ঠিক করে। সেই ঋক্ষ ডায়েরির প্রথম গল্প ছাই চাপা 7টা আগুন। আজ আপনারা শুনতে চলেছেন এসো গল্প পড়িতে। নমস্কার, আপনাদের ভালোবাসায় আজ আমরা 50,000-এর পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পথ চলায় অবিরাম পাশে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য। এই বিশেষ দিনে আমরা শুরু করতে চলেছি লেখক শ্রী মৃগাঙ্ক চক্রবর্তীর কলমে একটি সিরিজ, যার প্রথম গল্প আপনারা শুনবেন আজ। বলে রাখা প্রয়োজন, গল্পের প্লট তৈরির খাতিরে লেখক পৌরাণিক কাহিনীর সঙ্গে নিজের কল্পনা মিশিয়েছেন। আমরা আশা রাখব আমাদের শ্রোতারা নিছক গল্প শোনার মানসিকতা নিয়েই এই ব্যাপারগুলো দেখবেন। আজকের গল্প পাঠে ইভান, অর্ক চক্রবর্তীর ভূমিকায় ব্রতদীপ, সমগ্র পরিচালনা ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রবাল, বর্ণিশা, রমাকান্ত, প্রভাকর, অমিত, সায়ন্তন, বিশ্বদীপ, দিব্যেন্দু, অভ্র, রক্তিম ও সূর্য। শব্দ সংযোজন অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। আজকের গল্পের আবহ নির্মাণে আমার সঙ্গে ছিল শঙ্খ। শুনছেন লেখক শ্রী মৃগাঙ্ক চক্রবর্তীর কলমে ঋক্ষ ডায়েরি সিরিজ থেকে প্রথম গল্প ছাই চাপা 7টা আগুন।
কাদা থ্যাকথ্যাকে নরম মাটির ওপর দিয়ে হেঁটে চলেছে বিভূতি নাগ। চারপাশে সারি সারি শহরের ধ্বংসস্তূপ, ভাঙাচোরা বাড়িঘর, ইটের গাঁথনি করা, কোনোটার আবার পলেস্তারা চটে যাওয়া। এই এলাকায় কোশমিনকালেও কোনোদিন মানুষের পায়ের ছাপ পড়েছিল কিনা সেটাই সন্দেহ। মেঘলা আকাশে ফ্যাকাশে মতন চাঁদ, ইতিউতি একাধটা মরা গাছের শুকনো ডালপালা খোলা আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেন কোনো মহামারীর পর জনশূন্য হয়ে গিয়েছিল এই গোটা শহরটা। তারপর থেকে আজ অবধি আর কেউ এখানে কখনো পা রাখেনি। আশেপাশে কয়েকটা পোড়া চেলা কাঠ দিয়ে তৈরি চিতাভস্য। জায়গাটা কি আগে শ্মশান ছিল? ভেবেও ঠিকঠাক যুক্তি খাড়া করতে পারে না বিভূতি। অন্ধকারে দেখে দেখে পা ফেলে এগিয়ে চলেছে ও। হঠাৎ একটা আওয়াজ কানে আসতেই থমকে দাঁড়িয়ে পড়ে বিভূতি। নরম মাটির ওপর দিয়ে কারো হেঁটে আসার শব্দ। বিভূতিকে অনুসরণ করে কেউ যেন ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে, অথচ এখানে আশেপাশে কোনো মানুষও দেখেনিও। কি হলো ব্যাপারটা? কিছু একটা ভেবে আচমকা পিছনে ফিরে তাকায় বিভূতি, কিন্তু কোথায় কেউ? কেউ নেই তো। একটা পেঁচা গাছের মরা ডাল থেকে ডানা ঝাপটিয়ে উড়ে চলে গেল। দূরে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, কিন্তু মানুষজন তো চোখে পড়ে না। তবে কি মনের ভুল হবে? হয়তো মাথার মধ্যে অনেক কিছু চিন্তা একসাথে চললে এরকম হয়। প্যান্টের আগাটা একটু ওপরে উঠিয়ে নেয়। থকথকে কাদা মাটির ওপর দিয়ে আবার হাঁটা শুরু করে বিভূতি। জায়গাটা ঠিক করে চিনতে পারছে না ও। কেমন একটা চেনা চেনা লাগছে বটে, কিন্তু মাথায় আসছে না। কিছুটা এগোতেই নজরে পড়ে একটা কাঠের তৈরি চাকা মতন, প্রায় পুরোটাই মাটিতে ডেবে আছে। শুধু অল্প একটু অংশ মাটির উপরে মুখ বের করে আছে। এই জিনিসটা আবার কি? নিজেকেই মনে মনে প্রশ্ন করে সে। একটু ভালো মতো খুঁটিয়ে দেখবে বলে সামনে এগিয়ে যায়। হাঁটু মুড়ে বসে, সামনে ঝুঁকে পড়ে। হাত দিয়ে ওই চাকার মতো জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কাঠের চাকাই তো মনে হচ্ছে। কাঠের চাকাটা দেখার জন্য মাটিতে ঝুঁকতেই আরও একটা জিনিস খেয়াল করল বিভূতি। এতক্ষণ সেটা লক্ষ্য করেনি অন্ধকারে। সমস্ত জায়গাটা জুড়ে ছড়ানো ছিটানো আছে মাটির তৈরি ভাঙাচোরা ভাঁড়, পাত্র আর ঘটি। বিভূতি একটা ভাঙা মাটির ভাঁড় হাতে তুলে নেয়। জিনিসগুলো কোনোটাই আজকের না। হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়েই ও বুঝতে পারে এগুলো অনেক পুরনো। হঠাৎ আবার সেই পায়ের আওয়াজ। একসাথে কয়েকজন যেন সজাগভাবে পা ফেলে এগিয়ে আসছে তারই দিকে। আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। বিভূতির কেমন একটা যেন মনে হলো কয়েকজন একসাথে যেন চারিদিক থেকে ওকে ঘিরে ফেলছে আস্তে আস্তে। কি একটা আশঙ্কা করে লাফিয়ে উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো এপাশে ওপাশে তাকায় সে, কিন্তু এবারেও কাউকে দেখতে পায় না। শুধু মনে হলো একতলা অন্ধকার চারপাশ থেকে ক্রমশ ওকে ঘিরে ধরছে। মনের মধ্যে অনেকক্ষণ থেকেই একটা কু ডাকছিল বিভূতির। প্রথম থেকেই সন্দেহ ছিল ওর এই জায়গাটা অভিশপ্ত। এখন আরো বেশি করে কথাটা মনে হচ্ছে তার। আবছা চাঁদের আলোয় চারপাশটা আলো আধারি একটা পরিবেশ। বাতাসে কেমন যেন একটা ধূপের ধোঁয়া আর আঁশটে মতো একটা গন্ধ মিশলে যেমন হয়, ঠিক তেমনই একটা গন্ধ। এই উগ্র গন্ধে মাথাটা কেমন একটা ঝিমঝিম করছে বিভূতির। হঠাৎ কানের কাছে একটা গরম নিঃশ্বাসের আভাস পেল সে। কেউ যেন ফিস ফিস করে বিভূতির কানের কাছে ঠোঁট ঠেকিয়ে
একটা আবছা ঘোলাটে গলায় বলল, মন্বন্তর ঘেঁটে দেখো, ছাইয়ের নিচে তকতকে আগুন। আগুন কখনো নেভেনি, নেভে না। মানুষ শুধু মানুষের ভুলে ছাই চাপা দিলেই 7 খুন মাপ। কে কে বললো কথাটা? ভীষণ রকম চমকে উঠে পাশ ফিরে তাকাতেই বিভূতির এবার নজর পড়ল মিশমিশে কালো দাঁড় কাকটাকে। একটা মরা গাছের ডালের ওপর শান্ত হয়ে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। রাতে তো কাক বেরোয় না, তাহলে? মনের ভেতরটা আরও একবার কু ডেকে ওঠে তার। আশেপাশের আধ ভাঙা ঘর বাড়িগুলোর দিকে তাকাতেই মনে মনে একটা চাপা ভয় বিভূতিকে গিলে খেল। মনে হলো কারা যেন ওই বাড়িগুলো থেকে ওর ওপর ক্রমাগত নজর রেখে চলেছে। পাজামার নিচটা আরও কিছুটা গুটিয়ে নেয়। তারপর নরম কাদামাটির ওপর বড় বড় পা ফেলে এগোতে থাকে সে। সামনে অন্ধকার, আর সেই অন্ধকার ছিঁড়ে কিছুই নজরে পড়ে না। আরও কিছুটা এগোতেই নজরে পড়ে ছায়া মূর্তিগুলোকে। মিশমিশে কালো 7টা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। থমকে দাঁড়িয়ে পড়ে বিভূতি। ওগুলো কি? কারা? অন্ধকার ভেদ করে ওদের আলাদা করে দেখা যাচ্ছে না ঠিক মতো। কি করবে বুঝে ওঠার আগেই বিভূতি লক্ষ্য করল ছায়া মূর্তিগুলো যেন ক্রমশ ওরই দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। কি চায় ওরা? কি চায়? একটা চাপা উত্তেজনা বুকে চেপে নিজেকে মনে মনে জিজ্ঞাসা করে বিভূতি। ছায়াগুলোকে ওর দিকে এগিয়ে আসতে দেখে উদ্ভ্রান্তের মতো কয়েক পা পিছিয়ে যায় সে। আর পেছোতে গিয়েই ব্যালেন্স হারিয়ে কাদা মাটির ওপর পড়তে যাচ্ছিল একটু হলেই। কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই আবার সেই ছায়াগুলো নজরে পড়ল তার। ছায়ামূর্তিগুলো এতক্ষণে অনেকটা কাছাকাছি চলে এসেছে। একটা চিনচিনে উত্তেজনা বিভূতির শির দ্বারা বেয়ে উঠে গেল। মনে মনে একটা আশঙ্কা গেড়ে বসল ওর মধ্যে যে ছায়াগুলো ওকে সামনে পেলে গিলে খাবে, বেঁচে ফিরতে দেবে না। আর এক মুহূর্ত দেরি না করে পেছনে ঘুরে উল্টো রাস্তায় হাঁটতে থাকে সে। রুদ্ধশ্বাসে বড় বড় পা ফেলে এগোতে থাকে। কিন্তু নরম মাটির ওপর দিয়ে এইভাবে তাড়াতাড়ি করে হেঁটে যাওয়া এক প্রকার অসম্ভব। পেছনে তাকাতেই লক্ষ্য করল বিভূতি যে সেই 7টা ছায়ামূর্তি ঠিক বিভূতির পিছু পিছু বিভূতিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। অবাক হয়ে ছায়াগুলোকে দেখছে বিভূতি। নরম কাদামাটির ওপর দিয়ে হাঁটতে ওই ছায়ামূর্তিগুলোর বিন্দু মাত্র কোনো অসুবিধা হচ্ছে না। একটা দমবন্ধ রুদ্ধশ্বাস উত্তেজনায় যা হয় হোক এই ভেবে বিভূতি আবার প্রাণপণে দৌড়তে শুরু করলো। আর আশ্চর্যভাবেও লক্ষ্য করলো সেই ছায়ামূর্তিগুলো বিভূতির সাথে সাথে ওকে লক্ষ্য করে দৌড়তে আরম্ভ করেছে। এবার আর পিছনে ফিরে তাকানো চলে না। যে কোনো মুহূর্তে ওই ছায়ামূর্তিগুলো বিভূতিকে ধরে ফেলবে। ওদের পায়ের গতি বিভূতির চাইতে অনেক বেশি। উন্মাদের মতো দৌড়চ্ছে বিভূতি। পিছনে আর তাকানোর সময় নেই, বরং শেষ মুহূর্ত অবধি নিজেকে বাঁচিয়ে রাখাটাই আসল। অন্ধকার রাস্তা, ঠ্যাকঠ্যাকে কাদা, আর তার মধ্যে ছোট বড় নুড়ি পাথর। দৌড়তে গিয়ে একটা মাটির ঢিবি মতন কিছুতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ল বিভূতি। সারা শরীরে কাদা মাটি লেগে আছে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে ওঠার চেষ্টা করল বিভূতি, কিন্তু বুঝতে পারল পায়ে একটা মোচড় লেগেছে। ঠিকঠাক সাড় পাচ্ছে না পায়ের দিকটায়। হাতের কনুই আর বুকের পাঁজরের হাড়ে অসহ্য ব্যথা। নরম মাটির উপর নড়াচড়া করতে থাকেও,
কিন্তু ব্যালেন্স নিয়ে উঠে দাঁড়াতে পারে না। আর ঠিক তখনই সামনের দিকে তাকাতেই বিভূতি লক্ষ্য করল 7টা ছায়া মূর্তি ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। চমকে ওঠে বিভূতি। কি ভয়ঙ্কর ছায়াগুলো দেখতে! আলাদা করে ওগুলোর কোনো চোখ মুখ নেই, কেবল 7টা বিশালাকার দলা পাকানো অন্ধকার মানুষের আকার নিয়ে দাঁড়িয়ে আছে বিভূতিকে ঘিরে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে ওদের! আর পালানোর উপায়ও নেই। আতঙ্কে ভয়ে কুঁকড়ে গেছে বিভূতি। হঠাৎ কানে ভেসে এলো আবার সেই দাঁড় কাকটার ডাক। ঘুম ভেঙে ধরফর করে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে থাকার পর ঘরের ভিতরটা চিনতে পারে ও। অন্ধকার ঘরে আবছা স্ট্রিট লাইটের আলো এসে পড়েছে। তাহলে তাহলে ওসব স্বপ্ন ছিল, কিন্তু ভাবতে ভাবতে লক্ষ্য করে বিভূতি ডান পায়ের গোড়ালির দিকের জয়েন্টটায় একটা চিনচিনে ব্যথা করছে। মুহূর্তের মধ্যে ওর মনে পড়ে গেল স্বপ্নে ঠিক এই পায়ে চোট পেয়েছিল সে। স্বপ্ন কখনো এতটাও বাস্তবিক লাগে কি? ব্যাপারটা ধাতস্থ হতে অনেকটা সময় নেয়। বিছানায় কেমন একটা দিক জ্ঞানহীন হয়ে থতমতভাবে বসে আছে বিভূতি। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও বিভূতি দেখল জপজপে ঘামে ওর সমস্ত শরীর ভিজে গেছে। গতকাল রাতের স্বপ্নটার কথা বিভূতি ভুলেই গিয়েছিল। কিছু খুচরো কাজ ছিল ওর, সেগুলো মেটাতে মেটাতে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত 9:30 মতো। গরমকালে এই সময়টা এমন কিছুই রাত না, কিন্তু গেস্ট হাউসের এই রাস্তাটা বেশ শুনশান আর অন্ধকার ঘুপচি মতো। কিছু একটা ব্যাপারে মাথা আগে থেকেই চটে ছিল তার, ভিতর ভিতর গজগজ করছিল। আর কিছু একটা চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে আটছিল। হঠাৎ পিছন থেকে একটা ভাঙা গলার আওয়াজ পেয়ে সম্বিত ফেরে তার। বাবু, 2 দিন ধরে কিছু খাইনি বাবু, কিছু পয়সা দিন বাবু। গলিতে ঢোকার মুখে লোকটাকে খেয়াল করেনি সে, বরং ওর পাশ কাটিয়ে চলে আসছিল। আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায় একটা থুরথুরে বুড়ো ভিখিরি রাস্তার এক কোণে একটা বাউন্ডারি ওয়াল ঘেঁষে একটা সিমেন্টের বস্তাকে মাটিতে পেতে বসেছে। গায়ে ছেঁড়া মতো নোংরা একটা শার্ট আর লুঙ্গি, মাথায় একটা ফেট্টি বাঁধা। সামনে বস্তাটার ওপর খানকত খুচরো পয়সা পড়ে। একটু বিরক্ত হয়ে পিছিয়ে এসে লোকটার সামনে একটা 2 টাকার কয়েন রেখে বিভূতি রওনা দিতে যাবে, অমনি পিছন থেকে আবার লোকটার ডাক। বাবু, এইসব এইখানে চলে না বাবু। কি বলে কি লোকটা? হ্যাঁ, আবার একরাশ বিরক্তি নিয়ে ঘুরে তাকায় বিভূতি। লোকটার কাছে গিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, ফাজলামি মারছো? 2 টাকার কয়েন চলে না? কাঁচা খিস্তি খাবে? লোকটা বিভূতিকে 2 টাকার কয়েনটা ফিরিয়ে দিতে দিতে ভাঙা খ্যানখ্যানে গলায় বলল, না, 2 টাকা চলে, কিন্তু এই পয়সাটা একটু আলাদা, চলবে না বাবু। এবার বেশ রাগ হলো বিভূতির। বিচ্ছিরি গলায় চিৎকার করে গালাগাল শুরু করলো ভিখারিটাকে। তারপর ওখান থেকে চলে গেল। গেস্ট হাউসে ঢুকে সিঁড়ি দিয়ে ওপর তলায় নিজের রুমে যাওয়ার মুখে রিসেপশন পড়ে। রিসেপশনে বসা ভদ্রমহিলা বিভূতিকে ডেকে জিজ্ঞেস করলো, স্যার, আপনার এখানে প্রায় 15 দিন হতে চলল। এবার কিছু টাকা আপনাকে ক্লিয়ার করতে হবে। বিভূতি সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও থেমে দাঁড়ালো। আবার ফিরে আসে রিসেপশনিস্টের দিকে। কত কত হয়েছে? টোটাল 6000 স্যার। বিভূতি পকেট থেকে এক বান্ডিল 2000 টাকার নোট বের করে সেখান থেকে 3টে নোট নিয়ে রিসেপশনিস্টকে দেয়। টাকাটা হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে দেখতে গিয়ে খটকা লাগে রিসেপশনিস্টের। নোটগুলো ভালো করে চেক করতে করতে বিভূতিকে বলে,
স্যার এগুলো চলবে না। আবার এক সমস্যা। একটু আগেই ভিখারিটার সাথেও এই এক জিনিস নিয়ে ঝামেলা লেগেছিল, এখন আবার এই রিসেপশনিস্ট। বিরক্ত হয়ে জিজ্ঞেস করে বিভূতি, উফ, কেন চলবে নাটা কেন? স্যার এই নোটগুলো দেখুন, এগুলো অন্য রকম। অন্য রকম মানে? আপনি এগুলো কোথা থেকে পেলেন স্যার? কোথা থেকে মানে? কোথা থেকে আবার পাবো? ব্যাংক থেকে। স্যার এই টাকাগুলো সাধারণ 2000 টাকার নোটের মতো না, একটু আলাদা। আপনি এগুলো ব্যাংক থেকে পেতে পারেন না স্যার, আর সেটা হলেও কোনো কারণে জাল নোট গছানো হয়েছে আপনাকে। কাইন্ডলি একটু দেখে নিন। টাকাগুলো ফিরিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে নেয় সে। তখন রাস্তার ওই ভিখারি আর এখন এই রিসেপশনিস্ট, কি হচ্ছেটা কি? ভিতর ভিতর বেশ বিরক্ত হয় সে, যদিও এবার আর মুখে রাগ দেখায় না। রিসেপশনিস্টকে শান্ত গলায় বলে, আচ্ছা, আমি পরে দিচ্ছি। কালকের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো আমার সমস্ত বকেয়া। ইটস ওকে স্যার, আপনার ডিনারের অর্ডারটা কি এখনই দেবেন? না থাক, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ওকে স্যার। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটা ধন্দের মধ্যে পড়ে যায় বিভূতি। কি হচ্ছে ওর সাথে কিছুই ধরতে পারছে না। এমনকি ওর টাকাগুলো জাল টাকা বলছে কেন সবাই? সকালে এটিএম থেকে তুলেছিল নোটগুলো, জাল হলো কিভাবে? পকেট থেকে 2000 টাকার বান্ডিলটা বের করে আরও একবার দেখে নেয় সে। না, টাকায় কোনো গন্ডগোল চোখে পড়ছে না ওর। আবার পকেটে টাকা ঢুকিয়ে রেখে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। তারপর রুমের দিকে এগিয়ে যায় বিভূতি। চাবি ঢুকিয়ে দরজা খুলতেই অন্ধকার ঘরের ভিতরটা থেকে একটা বিচ্ছিরি বাসি মতো গন্ধ বিভূতির নাকে এলো। কিসের গন্ধ? খাবার দাবার তো কিছু খাইনি ঘরে, কোনো এটো কাটাও তো ফেলা ছিল না। সকালেই তো রুম বয় এসে ঘরদোর ক্লিন করে দিয়ে গেছে। তাহলে মনে মনে 7-5 ভেবেও এরকম উৎকট গন্ধের কোনো কুল কিনারা খুঁজে পায় না বিভূতি। সন্তর্পণে ভেতরে ঢোকেও এবার গন্ধটা আরও বেশি করে টের পেল সে। একটা আষ্টে মতো গন্ধের পাশাপাশি একটা হালকা ধূপের গন্ধ সারা ঘর জুড়ে। নিমেষে মনে পড়ে যায় গত রাতে স্বপ্নটার কথা। স্বপ্নেও ওই জায়গাটা থেকে ঠিক এই রকম একটা গন্ধ পেয়েছিল সে, কিন্তু স্বপ্নের মধ্যে তো আলাদা করে গন্ধ বা রং কিছুই বোঝা যায় না। তাহলে সেটা বিভূতি টের পেল কি করে? এটা তো আগে ভেবে দেখা হয়নি। কাজের চাপে মাথা থেকেই স্বপ্নের কথাটা বেরিয়ে গিয়েছিল। ঘরে ঢুকতে গিয়ে গন্ধটা নাকে আসতেই মনে পড়ে গেল আবার শিরদাঁড়া বেয়ে একটা চিনচিরে ঠান্ডা স্রোত উপরে উঠে গেল বিভূতির। বুকের ভেতর একটা চাপ চাপ ভয় গিলে খেতে লাগলো ওকে। একবার ভাবলো কেয়ারটেকারকে ডাকবে নিচে গিয়ে, তারপর ভাবলো সেটা বোকামি হবে। দরজার পাশের সুইচ বোর্ড, চাবিটা উল্টো করে সেখানে ঢুকিয়ে দিলেই ইলেকট্রিসিটি চালু হয়ে যাবে। আস্তে আস্তে দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডটা খোঁজার চেষ্টা করে সে। সুইচ বোর্ডে হাতটা লাগতেই চাবিটা উল্টো করে ঢোকাতে যাবে অমনি একটা নাইলনের দড়ির মতো কিছু বিভূতির গলায় লেগে গেল। আর ঠিক তখনই সামনে থেকে আচমকা এক হ্যাচকা টান সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে। গলার ফাঁসটা ক্রমশ শক্ত হতে শুরু করেছে। একটা সময় বিভূতি অনুভব করলো ওর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। গলার ফাঁসটা ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারে না ও। আচমকাকে যেন ফাঁস লাগানো দড়িটা ধরে বিভূতিকে সামনের দিকে একটা টান মারল। মেঝেতে ছেঁচড়ে ছেঁচড়ে সেদিকে এগিয়ে গেল বিভূতি। দড়িটা হাতে নিয়ে যে বা যারা আছে তাদের বিভূতি দেখতে পাচ্ছে না, কিন্তু এটুকু বুঝতে পারছে গায়ে অপরিসীম জোর ওদের, না হলে এক হ্যাচকা টানে এভাবে টানাটা সম্ভব না। একটা গোঙানি মতো আওয়াজ বেরিয়ে এলো বিভূতির মুখ দিয়ে। ঠিক করে চিৎকারও করতে পারছে না ও। হাত দিয়ে দড়ির ফাঁসটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে বিভূতি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছে না। চোখের দৃষ্টি ক্রমশ ঘোলাটে হয়ে আসছে।
হাতের সমস্ত জোর ক্রমশ যেন ফিকে হয়ে যাচ্ছে এই অপরিসীম শক্তির কাছে। পা দুটো ছটফট করতে থাকে তার। হঠাৎ সে লক্ষ্য করলো কে যেন এবার সামনে থেকে ওর বাঁ পাটা এক হাতে তুলে ধরেছে। কি অসম্ভব জোর এই মুঠোয়, আর অসম্ভব ঠান্ডা সেই হাত। এত ঠান্ডা কখনো কোনো মানুষের হাত হয় বলে জানা নেই। গলায় ফাঁসটা এখনো আটকে আছে। সামনের লোকটা বিভূতির বাঁ পাটা ধরে উল্টো দিকে মুচড়ে দিল এক হাতে। বিভূতির যন্ত্রণায় চিৎকার করে উঠতে গেল, অথচ গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। হঠাৎ সামনে থেকে একটা হ্যাঁচকা টান, আর বিভূতি দেখল কেউ ওর এই 90 কেজির শরীরটা ছিটকে বাইরের দিকে ছুঁড়ে দিল, আর বিভূতির শরীরটা সামনের প্যাসেজের দেওয়ালে জোরে ধাক্কা লাগলো। মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে বোধ হয়। হ্যাঁ, মাথা কপাল দিয়ে কেমন যেন একটা ভিজে ভিজে ভাব। ঠিকঠাক উঠে বুঝতে পারছে না সে। চোখ ঘোলাটে হয়ে আসছে, আর সেই ঘোলাটে দৃষ্টিতে দেখল সামনের দরজাটা সজোরে ওর মুখের ওপর বন্ধ হয়ে গেল। বেশি নড়াচড়া করতে পারছে না সে। প্যাসেজেই জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতেই আবছা চোখে তাকিয়ে দেখে বিভূতির সামনে কেয়ারটেকার। একটু থতমত হয়ে মেঝেতে পড়া অবস্থাতেই পিছনে সরে গেল। কেয়ারটেকার জয়রাম বিভূতিকে শান্ত করার চেষ্টা করে। স্যার সাবধানে স্যার, অত তাড়াহুড়ো করবেন না। সারা রাত তো আপনি এখানেই পড়েছিলেন। সকালবেলায় এসে আমি আপনাকে দেখলাম। সেই তখন থেকে এখনো পর্যন্ত আপনি বেহুঁশ ছিলেন। আপনার তো কোনো জ্ঞানই ছিল না। কি হয়েছিল স্যার? আপনি আপনি ঠিক আছেন তো? বিভূতি প্রথমে কেয়ারটেকারকে দেখে একটু ঘাবড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। দেখো তো ভাই, আমার কপালে মাথায় এখনো রক্ত বেরোচ্ছে কিনা। রক্ত বোঝে তো? ব্লাড ব্লাড ব্লিডিং। না তো স্যার, কিছুই তো নেই এখানে। শুধুমাত্র আপনি মেঝের ওপর শুয়ে পড়েছিলেন, আর তো কোথাও কিছু নেই। জয়রামের কথায় একটু ঘাবড়ে যায় সে। আশ্চর্য, কাল ঘরে ঢোকার সময় ওরকম একটা ঘটনা ঘটল, অথচ কেয়ারটেকার বলছে কিছুই নেই। কিন্তু বিভূতির স্পষ্ট মনে আছে দেওয়ালে কাল আছড়ে পড়ে জ্ঞান হারানোর সময় ও দেখেছিল ওর মাথা দিয়ে কপাল বেয়ে ব্লিডিং হচ্ছিল। একটু রেগে গিয়ে জিজ্ঞাসা করলো জয়রামকে, তোমাদের গেস্ট হাউসে এসব কি হচ্ছে কি? দরজা লক করে বেরোনোর পরও ভিতরে লোক ঢুকে যায়। কাল রাতে আমার ঘরে লোক ঢুকেছিল, আমার উপর অ্যাটাকও হয়েছিল। তোমাদের এগেনস্টে না আমি কমপ্লেন করব। স্যার আপনি দয়া করে উল্টো পাল্টা কথা বলবেন না। কই, ঘরের ভেতরে তো কেউ ছিল না। আমি তো গিয়ে দরজা খুললাম, দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। আমি তো নিজে গিয়ে চেক করেছি। জয়রামের কথা শুনে পকেটে হাত রেখে বিভূতি দেখে ওর প্যান্টের পকেটে ঘরের চাবিটা। অবাক হয়ে যায় ও, এও কি সম্ভব? কাল রাতের ঘটনাগুলো এক এক করে মনে করার চেষ্টা করে। কোনো ভুল নেই, বিভূতি কাল দরজা খুলে ঘরে ঢুকেছিল, তারপর এরকম হামলা। শেষে ওর মুখের সামনে কারা যেন দরজা বন্ধ করে দিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলেছিল বিভূতি, কাউকে ঠিকঠাক দেখতে পারেনি। এখন ওর পকেটে চাবি এলো কিভাবে, আর দরজাই বা লক কি করে? এমনকি আজকে গায়ে হাতে পায়ে কোনো ব্যথাও নেই তার। একটু ঘাবড়ে কেয়ারটেকার জয়রামকে বিভূতি বলে, শোনো, আমি ব্যাক টিকিট করতে চাই। তৎকালে আমাকে একটা ট্রেনের টিকিট করে দিতে পারবে? কোথাকার টিকিট স্যার? রাতঘিরা। আচ্ছা, এই জায়গাটা কোথায় একটু বলবেন স্যার? কখনো নাম শুনিনি। হোয়াট? বাংলায় থেকে বাংলার জায়গার নাম শুনুনি? স্ট্রেঞ্জ। নর্থ বেঙ্গলের রাতঘিরা জংশন স্টেশন, রাঙাপানির পরে স্টপেজ। রাঙাপানির পরে তো নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি তো নিজে নর্থ বেঙ্গলে থাকি। রাতঘিরা জংশন স্টেশন বলে কোথাও তো কোনো স্টেশনের নাম শুনিনি। হোয়াট? ইডিয়েট। তোমায় জানতে হবে না, তুমি শুধু আমাকে ব্রোকারদের কাছে নিয়ে চলো, আমি বাকিটা ওদের বুঝিয়ে বলবো। ওকে স্যার, আপনি ফ্রেশ হয়ে আমাকে ডাকবেন, আমি আপনাকে নিয়ে যাব। পাশেই একজন ব্রোকার থাকে। ফ্রেশ হয়ে বিভূতি জয়রামের সাথে ব্রোকারের কাছে
রাত ঘিরার টিকিট কাটতে গেল বটে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই ব্রোকারও একই কথা বলল, এই নামে নাকি কোনো জায়গা নেই। এমনকি গুগল করেও দেখা হলো রাত ঘিরা নামে কোনো জায়গা নর্থ বেঙ্গল বা পশ্চিমবঙ্গে কেন পুরো ভারতে নেই। বিভূতির মনের মধ্যে এবার একটা আশঙ্কা দেখা দিল। কি হচ্ছে, কেন ওর সাথে এমন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না ও। জয়রামকে সাইডে ডেকে নিয়ে এসে 10টা টাকা বের করে বিভূতি ওকে দিয়ে বলে, শোনো, তুমি কিছু টিফিন করে নিও, আমি একটু বেরোচ্ছি। জয়রাম নোটটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, স্যার এই নোটটা নকল। মানে জাল নোট গছাচ্ছি বলতে চাইছো নাকি? কালকের থেকে এই নোট নিয়েই একই সমস্যা। বিভূতি রেগে ঝাঁঝিয়ে ওঠে জয়রামের ওপর। জয়রাম মুখে কিছু কথা না বলে নিজের পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে বিভূতিকে দেখায়। আপনি নিজেই একবার চেক করুন না স্যার, পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। দুটো 10 টাকার নোট হাত দিয়ে খুঁটিয়ে দেখে বিভূতি। জয়রাম ভুল কিছু বলেনি। বিভূতির পকেটের সমস্ত 10 টাকার নোটগুলোর সাথে ডিজাইনের কিছুটা ফারাক আছে জয়রামের 10 টাকার নোটের। তাহলে কি কাল রাস্তায় ওই ভিখারি আর গেস্ট হাউসের রিসেপশনিস্ট সত্যি কথা বলেছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? এক দেশের দুটো নোট আলাদা হয় কি করে? বিভূতি নোটগুলো এটিএম থেকে ভাঙিয়েছিল। দুটো নোট হাতে বোকার মতো দাঁড়িয়ে আছে বিভূতি। তারপর কি একটা ভেবে জয়রামকে ডেকে বলল, জয়রাম, এখানে কোনো ভালো সাইকোলজিস্ট আছে? একটু আর্জেন্ট। জয়রাম খোঁজ খবর নিয়ে জানালো রক্তিম দাস নামে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে বসেন সোম, বুধ আর রবিবার। মেডিকেল কলেজের লেকচারার, এছাড়া প্রাইভেটে কাউন্সেলিং করেন। জয়রাম কথা বলে বুধবার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে এসেছে। সন্ধেবেলা বিভূতি ব্যালকনিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বাইরে একটা শিরশিরে হাওয়া দিচ্ছে। গত 2 দিন থেকে বেশ গরম পড়েছে এখানে। এত গরমে গায়ে জামা রাখা দায়। আর সন্ধ্যায় একটু হাওয়া দিল বাইরে, বোধহয় বৃষ্টি নামবে। আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে সিগারেট টানতে টানতে আকাশ পাতাল কি সব ভাবছে বিভূতি। 15 দিন আগে রাত ঘিরা থেকে ও এখানে এলো, এতদিন কাজকর্ম করলো, হঠাৎ গতকাল থেকে একই সমস্যা কেন? এখানকার টাকা পয়সাগুলো বিভূতির পকেটে টাকার মতোই প্রায়, কিন্তু এক্স্যাক্টলি ওই একই ডিজাইনের না, একটু আলাদা। এমনকি বিভূতির নিজের ঘর রাতক্ষীরা। এখানে ভূভারতের ম্যাপে নাকি এই নামে কোনো জায়গাই নেই, অথচ কলকাতা থেকে ট্রেনে চাপলে পাক্কা 10 ঘন্টার রাস্তা। কিষানগঞ্জ রাঙাপানি পার করে রাতক্ষীরা জাংশন, বড় স্টেশন। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বিভূতি। বুধবার বিকেল 5টা নাগাদ বিভূতি জয়রামকে নিয়ে হাজির হলো রক্তিম দাসের চেম্বারে। জয়রামকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে এসে রিসেপশনে খোঁজ নিতে গেল বিভূতি। 2 নম্বরে নাম। একজন পেশেন্ট মিনিট 15 আগে ঢুকেছে। সে বেরোলেই বিভূতির টার্ন। প্রথম পেশেন্টের বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা লাগলো। চেম্বারে তেমন একটা ভিড় নেই। এই গরমের ওয়েদারে বিকেলবেলাতেও রোদের যা তেজ থাকে, তাতে বাইরে বেরোনো মানে ঘেমে নেই একসা। বিভূতি ছাড়াও আরও 2 জন পেশেন্ট ওয়েট করে বসেছিল। বিভূতি টেবিলটা থেকে একটা ম্যাগাজিন নিয়ে উল্টে পাল্টে দেখছিল। বিভূতির ডাক আসতেই হাতের ম্যাগাজিনটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল চেম্বারের দিকে। মে আই কাম ইন স্যার? আসুন মিস্টার নাগ। রাশ ভারী গলায় উত্তর এলো। বিভূতি ডাক্তারের চেম্বারে ঢুকতেই ডক্টর রক্তিম দাস হাত দেখিয়ে ওনার সামনের চেয়ারে বসতে বললেন। প্লিজ সিট মিস্টার নাগ। বিভূতি একটা চেয়ার টেনে বসল। সামনে বসে আছেন ডক্টর রক্তিম দাস। হেলদি চেহারা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। এক ঝলক দেখলে প্রথমে একটু রাশ ভারী গোছের মনে হয়। গলার ভয়েসটাও তেমনই ভারী গোছের, কিন্তু কিছুক্ষণ কথা বললে বোঝা যায় ভদ্রলোক বেশ মিশুকে। বলুন মিস্টার নাগ, আপনার যা যা সমস্যা পুরোটা ডিটেলসে বলুন, কিচ্ছু লুকোবেন না, আদারওয়াইজ আমার ফার্দার ট্রিটমেন্ট করতে প্রবলেম হবে। নিন, শুরু করুন। সামনে টেবিলে রাখা জলের গ্লাসটা দেখিয়ে বিভূতি ডক্টরকে জিজ্ঞাসা করল,
মে আই? হ্যাঁ অবশ্যই। আর ইফ ইউ ডোন্ট মাইন্ড এসিটা একটু বাড়িয়ে দিচ্ছি, ভীষণ গরম পড়েছে আজকে। শিওর, নো প্রবলেম ডক্টর। গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে বলতে শুরু করলো, আমি এখানে এসেছি দিন 15-16 হলো। একটা কাজেই এসেছিলাম, সেটা শেষ করে ফেরার কথা ছিল, কিন্তু গত 2-3 দিন হলো কিছু অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছে। কিরকম অদ্ভুত ঘটনা? এই গত পরশু আমি কাজ মিটিয়ে ফিরছিলাম, রাস্তায় এক ভিখারি ছিল, সে ভিক্ষা চাইল, আমিও দিলাম, কিন্তু আমার থেকে টাকাটা নিয়ে সে বলছে টাকাটা নাকি জাল। আমি ওকে গাল মন্দ করে গেস্ট হাউসে ঢুকতে যাচ্ছি। ও, আপনি এখানে গেস্ট হাউসে উঠেছেন? হ্যাঁ। কোন গেস্ট হাউস? শকুন্তলা গেস্ট হাউস। আই সি। আচ্ছা আপনি বলুন। তো আমি ঢুকতে যাচ্ছি, রিসেপশনিস্ট আমাকে ডেকে গত কয়েকদিনের ভাড়া মেটাতে বললেন। আমি ওকে 3টে 2000 টাকার নোট বের করে দিলাম। তিনিও সেই একই কথা বলছেন এই নোটগুলো নাকি জাল। তারপর ঘরে ঢুকতেই কারা যেন আমাকে অ্যাটাক করেছিল। ঘর লক ছিল না? একদম ছিল। আমারও সেটাই প্রশ্ন, লোকগুলো ঢুকলো কিভাবে? আর গেস্ট হাউসের বক্তব্য যে কেউ নাকি ঘরে ঢুকতেই পারে না। আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, আমার সেন্স ছিল না। আমার বেশ মনে আছে, আমার মাথা দিয়ে ব্লিডিং হচ্ছিল, পা মুচড়ে গিয়েছিল, অথচ কেয়ারটেকার বলল রক্ত বা মারধরের দাগ নাকি কিছুই আমার শরীরে নেই। স্ট্রেঞ্জ। রাতে ভালো ঘুম হয়? এমনিতে তো ভালোই ঘুম হয়, কিন্তু 3 দিন আগে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি একটা বড় জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, আর 7টা ছায়া আমাকে তাড়া করছে, আর আমি পালাচ্ছি। 7টা ছায়া? আচ্ছা, আপনার সাথে যা হচ্ছে এসব কি তারপর থেকে শুরু হয়েছে? মাথা নাড়িয়ে সায় দেয় বিভূতি। রক্তিম দাস আবার জিজ্ঞাসা করেন, আপনার বাড়ি কোথায়? রাতঘিরা। রাতঘিরা? সেটা কোথায়? এরকম জায়গার নাম তো আগে শুনিনি। এটাই সমস্যা ডাক্তারবাবু। গত পরশু কেয়ারটেকারকে আমি আমার ফেরার টিকিটটা কেটে দিতে বললাম। রাতঘিরা নামটা শুনেই বলল এমন কোনো জায়গার নাম ও নাকি শোনেনি। এমনকি আমি ব্রোকারের কাছে যখন টিকিট কাটতে গেলাম, সেও একই কথা বলল। এমনকি আমাকে ম্যাপ খুলে আর গুগলে সার্চ করেও দেখালো রাতঘিরা নামে কোনো জায়গা এখানে নেই, অথচ আমার বাড়ি ওখানেই। কলকাতা থেকে ট্রেনে চাপলে রাঙাপানির পরের স্টেশন এই রাতঘিরা জাংশন। আমি আমার কেয়ারটেকার জয়রামকে 10টা টাকা বকশিস দিলাম, অথচ ও আমার কাছ থেকে টাকাটা নিয়ে বলল সেটাও নাকি জাল। তারপর নিজের পকেট থেকে একটা 10 টাকার নোট নিয়ে আমার হাতে 2টো নোট দিল। দেখলাম ভুল কিছু বলেনি জয়রাম। আমার কাছে যে নোটগুলো আছে আর জয়রাম আমাকে যে নোটটা দিল, সেটা প্রায় একই রকম হলেও ডিজাইনের বেশ কিছু ফারাক আছে 2টো নোটের মধ্যে। অথচ আমি টাকার বান্ডিলটা ব্যাংক থেকে 4 দিন আগেই নিয়েছিলাম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু। কথাটা শেষ করে পকেট থেকে 2টো 10 টাকার নোট বের করে ডক্টর রক্তিম দাসের হাতে দেয়। রক্তিম দাস নোট 2টো খুঁটিয়ে পরীক্ষা করে একটু চিন্তিত গলায় বিড়বিড় করেন, অদ্ভুত ব্যাপার তো। নোট দুটো এক দেখতে লাগলেও ডিজাইনের দিক থেকে বেশ কিছু ফারাক আছে। বিভূতিকে নোট 2টো ফিরিয়ে দিয়ে ডক্টর বলেন, আচ্ছা, 2টো টেস্ট লিখে দিচ্ছি আপনাকে, ব্লাড টেস্ট আর একটা প্রেশার। মাপিয়ে নেবেন। আর 7 দিনের এক পাতা হালকা ঘুমের ওষুধ দিচ্ছি একটা, এটা রাতে ডিনার করে শোবার আগে খাবেন। আপাতত এইটুকুই, 7 দিন পর আবার আসবেন। বিভূতি চেম্বার থেকে বের হওয়ার পরও বিভূতির ব্যাপারটা রক্তিম দাসের মাথা থেকে বেরোলো না। একটা মানুষ এমন একটা জায়গা থেকে এসেছে বলে দাবি করছে যে জায়গার আদতে কোনো অস্তিত্বই নেই ম্যাপে। এমনকি টাকাগুলোর ডিজাইনও কেমন একটা আলাদা রকমের। জাল নোট হলে যে এখানে আনতোই বা কেন? কিন্তু হোটেল রুমে অ্যাটাকের ব্যাপারটা আর ওই ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্নটা, 7টা ছায়া বিভূতিনাথকে মারার জন্য পিছু নিয়েছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ভেবে কোনো পাকাপোক্ত যুক্তি খাড়া করতে পারে না ডক্টর রক্তিম দাস। জয়রামের থেকে কিছু টাকা ধার নিয়ে সকালে টেস্টগুলো করিয়ে নিয়েছিল সে। রিপোর্ট দিতে দিতে সন্ধ্যা। রিপোর্ট সব নর্মালি এসেছে। ব্লাড টেস্টে
বিশেষ কিছুই পাওয়া যায়নি। প্রেশারও নর্মাল। সন্ধ্যাবেলা ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে ফিরছিল বিভূতি। অন্ধকার গলি রাস্তা, গলিতে ঢোকার মুখে আজকে আর সেদিনের ভিখারিটাকে নজরে পড়ল না বিভূতির। আজকে গরমটাও একটু কম। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনও একটা শিরশিরে বাতাস দিচ্ছে বাইরে। রাতের আকাশ মেঘলা, ফ্যাকাশে চাঁদটা কালচে মেঘগুলোর ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো বিভূতি। লাইটারে দুবার টিপ মারতে তারপর চলল। সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে হেঁটে যাচ্ছিল ও। হঠাৎ কিছু একটা ছায়া মতন মনে হলো। বিভূতির পাশ কাটিয়ে সামনের ঝোপের মধ্যে মিশে গেল। একটু থেমে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো বিভূতি। ঝোপঝাড় ভর্তি রাস্তা, সাপ খুব হবে বোধ হয়। মাথা থেকে চিন্তা দূর করে আবার এক মনে হাঁটা শুরু করলো। কিছুটা এগিয়ে যেতেই আবার একটা ছায়া মতো কিছু মনে হলো বিভূতির পিছনে এসে পাশের ঝোপে মিশে গেল। এবারে দেখায় কোনো ভুল নেই। আর সাপ খোপ হলে ঝোপঝাড় থেকে খসখসে একটা শব্দ হবে। কোনো শব্দ আসেনি তার কানে। একটা চাপা ভয় ওর মধ্যে খেলে গেল। কিছুটা থতমত হয়ে বিভূতি থমকে দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। স্ট্রিট লাইটের হালকা আলো এসে পড়েছে রাস্তাটায়। সেই আবছা আলোতেই ছায়ার মতো জিনিসটা টের পেয়েছিল বিভূতি। একটু ভয় নিয়েই পিছন ফিরে তাকালো সে, কিন্তু রাস্তাঘাট ফাঁকা, কেউ নেই। তবে কি মনের ভুল? হতেও পারে। কদিন থেকে যা সব শুরু হয়েছে তাতে মনের ভুল হওয়া বিচিত্র কিছু না। সামনে ফিরে এগোতে যাবে অমনি বিভূতি লক্ষ্য করল একদলা ছায়া সামনে থেকে দ্রুত ওর দিকে দৌড়ে এগিয়ে আসছে। নিজেকে সামলানোর সময়টাও পেল না। দু হাত মুখের সামনে আগলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। আর নিমেষের মধ্যে ছায়ার মতন দলা পাকানো অন্ধকার ওকে ভেদ করে অপর প্রান্তে চলে গেল। ব্যাপারটা বুঝে ওঠার আগেই বিভূতি অনুভব করল কে যেন পিছন থেকে শক্ত করে ওর ঘাড়টা চেপে ধরেছে। এরকম গায়ের জোর মানুষের হওয়া অসম্ভব ব্যাপার। একটা ঠান্ডা হাত অমানসিক শক্তি দিয়ে চেপে ধরে আছে ওর ঘাড়টা। যন্ত্রণায় ছটফট করছে বিভূতি। হাত নাড়িয়ে ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছে না। পা দিয়ে পিছন দিয়ে লাথি কষানোর চেষ্টা করলেও পিছনে কোনো মানুষের পা নাগাল পেল না। অথচ একটা হাত শক্ত করে চেপে ধরেছে ওর ঘাড়। আর একটু হলেই হয়তো ফ্র্যাকচার হয়ে যাবে ওর ঘাড়ের হাড়, অথবা নার্ভ ড্যামেজ হবে। যন্ত্রণায় বিভূতির মুখ দিয়ে গোঙানির মতো একটা শব্দ বেরিয়েও থেমে গেল। ইতিমধ্যে ওর সামনে এসে হাজির হয়েছে 7টা ছায়ামূর্তি। বিভূতি ছায়াগুলোর দিকে এক নজরে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ সেদিন রাতের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। ছায়ামূর্তিগুলো ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। ছটফট করে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই কোনো সুরাহা করতে পারছে না। মুখ ফুটে জোরসে চিৎকার করার মতো জোরও নেই গলায়। চিৎকার করেও বিশেষ লাভ নেই, কারণ রাস্তাঘাট ফাঁকা। এখানে হাজার চিৎকার করলেও কেউ শোনার নেই। ছায়ামূর্তিগুলোর চোখ, নাক, মুখ কিচ্ছু নেই, শুধু মানুষের শরীরের আকারের দলা পাকানো মিশমিশে কালো কালো ছায়া। ওই ছায়ামূর্তিগুলো বিভূতির দিকে এগিয়ে এসে সবকটা ছায়া একসাথে ওর শরীরের মধ্যে ঢুকে গেল। মুহূর্তে বিভূতির মনে হলো কেউ যেন ওর শরীরের ভেতরটা ধারালো কিছু দিয়ে ফালা ফালা করে কেটে দিয়েছে। ব্যথায় যন্ত্রণায় মুখ দিয়ে অস্পষ্ট গোঙানির একটা আওয়াজ বের করে ছটফট করছে সে। তারপর হঠাৎ চোখের সামনে অন্ধকার, শরীর নিস্তেজ হয়ে এলো। মাটিতে লুটিয়ে পড়ল বিভূতির নিস্তেজ শরীরটা। আপনি টাউডার্ড নামের কোনো জায়গার নাম শুনেছেন বিভূতিবাবু? বিভূতি নাগের রিপোর্টগুলো খুঁটিয়ে চেক করে সেগুলো ফেরত দিতে দিতে জিজ্ঞেস করে রক্তিম দাস। না, ঠিক শুনিনি। কোথায় এটা? এই নামে কোনো জায়গা এই পৃথিবীতে নেই। কিন্তু আপনি যে বললেন, মানে... একটু থতমত খেয়ে আমতা আমতা স্বরে জিজ্ঞেস করে বিভূতি নাগ। কারণ আছে।
আমি বলেছি এই পৃথিবীতে ওই নামে কোনো জায়গা নেই। অন্য পৃথিবীতে থাকলেও থাকতে পারে। মানে ঠিক বুঝলাম না, অন্য পৃথিবী বলতে? মিস্টার নাগ, আপনি মাল্টিভার্সের ব্যাপারে কিছু জানেন? যেন আকাশ থেকে পড়ল এমন ভঙ্গিতে বিভূতি নাগ মাথা নাড়ল। রক্তিম দাস চেয়ার থেকে একটু নড়ে চড়ে বসলেন, গলা খাঁকারি দিয়ে বলা শুরু করলেন। 1954 সালে টোকিও এয়ারপোর্টে একজন লোক ফ্লাইটে করে আসে। তার পাসপোর্ট চেক করার সময় দেখা যায় সেই ভদ্রলোক টাওরার নামের একটা দেশ থেকে এসেছে টোকিওতে বিজনেস পারপাসে, কিন্তু এরকম কোনো জায়গার নামই কেউ শোনেইনি। ভদ্রলোককে ওয়ার্ল্ড ম্যাপ দেখে জিজ্ঞেস করা হয় তার বাসস্থানটা ম্যাপে চিহ্নিত করতে। সেই লোকটা ফ্রান্স আর স্পেনের মাঝামাঝি একটা জায়গায় আঙ্গুল দিয়ে পয়েন্ট করে, অথচ সেখানে আন্ডোরা নামে একটা জায়গা আছে। টাওরেট নামের কোনো জায়গা ওয়ার্ল্ড ম্যাপে ছিল না। এমনকি লোকটা নিজের আইডেন্টিফিকেশন কার্ড দেখালো এয়ারপোর্টে, সেখানে ছাপ মারা স্ট্যাম্পও আসল। এমনকি লোকটার কাছে অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস ছিল সবগুলোই জেনুইন, কিন্তু ওই টাওরেট নামের কোনো জায়গা এই পৃথিবীতে নেই। অথচ লোকটার বক্তব্য ছিল সে নাকি আগেও অনেকবার এই পাসপোর্ট দিয়ে টোকিও এসেছে, এমনকি শুধু টোকিও না, আরও নানান জায়গায় এই পাসপোর্ট নিয়ে গেছে। কথাটা বলেই রক্তিম দাস একটু থামতেই বিভূতি নাগ জিজ্ঞেস করল, কেসটা তাহলে কি? কেসটা খুব জটিল মিস্টার নাগ। যদিও বৈজ্ঞানিকদের মতে এসব পুরোটাই হাইপোথিসিস, মানে সন্দেহ আর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার উপর খাড়া করা থিওরি মাত্র, পাকাপোক্ত কোনো প্রমাণ নেই। ডাক্তারবাবু, আপনি অন্য পৃথিবীর ব্যাপারে কি যেন বলছিলেন? হ্যাঁ, বৈজ্ঞানিকদের একাংশ মনে করে এই মহাবিশ্বে আমরা একা নই। আমাদের এই ইউনিভার্স মানে সৌরজগতের মতো আরো অনেকগুলো সৌরজগৎ বা ইউনিভার্স ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও এই এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যাওয়াটা সম্ভব না। একটা মতবাদ অনুযায়ী এই ইউনিভার্সগুলো নাকি আইডেন্টিক্যাল, মানে একই রকম দেখতে, কিন্তু কিছু সূক্ষ্ম ফারাক আছে একটার সাথে আরেকটার, অনেকটা ওই যমজ ভাই বোনদের মতো কেস। পুরোপুরি দেখতে এক হলেও কিছু সূক্ষ্ম ডিফারেন্স কিন্তু থাকে মিস্টার নাগ। এই ইউনিভার্সগুলো ঠিক তেমনই। এগুলোকে আমরা মাল্টিপল ইউনিভার্স বা শর্টে মাল্টিভার্স বলি। যেহেতু আইডেন্টিক্যাল, তাই প্রত্যেকটা ইউনিভার্সের একটা করে আমাদের পৃথিবীর মতো দেখতে পৃথিবী থাকাটাও খুব স্বাভাবিক। আপনার এই মুহূর্তে এসব শুনে অস্বস্তি হচ্ছে, বেশিরভাগ বিষয় আপনার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মাল্টিভার্সের আইডেন্টিক্যাল হওয়ার কনসেপ্টটা একটু সহজ করে বোঝাই। ধরুন এই ইউনিভার্সের এই পৃথিবীতে আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কিন্তু সেই আমি অন্য কোনো ইউনিভার্সের অন্য কোনো পৃথিবীতে হয়তো ইঞ্জিনিয়ার বা কবি বা মিউজিশিয়ান। আমার মনে হয় মিস্টার নাগ, আপনি এমন একটা পৃথিবী থেকে এসেছেন যেটা আমাদের পৃথিবীর মতোই একই রকম দেখতে হলেও কিছু ফারাক আছে। যেমন এই রাত ঘেরা বা ওই টোকিওর ভদ্রলোক যে জায়গাটাকে টাওরেট দেখিয়েছেন, এই পৃথিবীতে সেটাই আন্ডোরা। ওই ভদ্রলোক অন্য কোনো ইউনিভার্সের পৃথিবী থেকে হয়তো এসেছিলেন, সেখানে সত্যি সত্যিই হয়তো টাওরেট নামের কোনো জায়গা আছে ফ্রান্স আর স্পেনের মাঝে। সেখানকার ম্যাপ দেখলে আবার আন্ডোরা পাওয়া যাবে না। সেরকম আপনি যে পৃথিবী থেকে এসেছেন সেখানে রাঙা পানির পর রাতঘিরা নামের সত্যি কোনো জায়গা হয়তো আছে, কিন্তু আমাদের পৃথিবীতে রাঙা পানির পর নিউ জলপাইগুড়ি জংশন পড়ে। আপনার সমস্যাটা নিয়ে আমি অনেক ভেবেছি। আপনার রিপোর্টও নর্মাল। সেক্ষেত্রে আপনার সাথে যা কিছু হচ্ছে এসব হবার কোনো কারণ নেই। অতএব আমার মনে এরকম একটা সম্ভাবনা খেলে গেল, হতেও পারে। বৈজ্ঞানিক দিক থেকে এর ব্যাখ্যা করা আজকে পসিবল না হলেও হওয়াটা অস্বাভাবিক নয়। এমন কত কিছুই তো আছে যেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না মিস্টার নাগ। আমরা এগুলোকে অ্যাবনর্মাল সাইকোলজি বলি। রক্তিম দাসের কথাটা শুনে রীতিমতো ঘাবড়ে গেল বিভূতি নাগ।
এসির নিচেও ইতিমধ্যে ওর কপাল ঘামতে শুরু করেছে। আমতা আমতা স্বরে বলল, তার মানে আমার বাড়ি, আমি ফিরবো কি করে? এখানে এলামই বা কি করে? এসব হলো কি করে, আর আমার সঙ্গেই বা হলো কেন? এক্সাইটেড হবেন না। দেখুন, দুটো ইউনিভার্সের মধ্যে যাতায়াত করা যায় না বটে, কিন্তু কখনো কখনো দুটো আলাদা আলাদা ইউনিভার্সের মাঝে একটা গেট বা দরজা তৈরি হয়, যার মাধ্যমে নিজের অজান্তেই এক ইউনিভার্স থেকে মানুষ আরেক ইউনিভার্সে চলে যেতে পারে। যদিও ওই গেট বা দরজাগুলো খুবই আনস্টেবল, মানে কখন দুটো ইউনিভার্সের মধ্যে এই দরজা তৈরি হবে আর কখন বন্ধ হবে এটা নির্দিষ্ট করে কোনো টাইম টেবিল নেই। 1954 সালেও ওই রকমই কোনো একটা গেট টোকিও শহরে তৈরি হয়েছিল, যার মাধ্যমে টরোর থেকে ওই ভদ্রলোক আমাদের পৃথিবীতে টোকিওতে চলে আসে। আর আপনার ক্ষেত্রেও হয়তো এমন কোনো গেট তৈরি হয়েছে যার মাধ্যমে আপনি আমাদের পৃথিবীতে চলে এসেছেন কোনোভাবে। এটা আমার ধারণা যে হয়তো রাত খিরা থেকে আপনি আপনার ইউনিভার্সের যে কলকাতা আছে সেখানে কাজে গিয়েছিলেন, কিন্তু তারপর আর কোনো একটা মুহূর্তে সেই দুটো ইউনিভার্সের মধ্যের দরজাটা খুলে যায় আর আপনি আপনার পৃথিবীর কলকাতা থেকে সোজা আমাদের পৃথিবীর কলকাতায় এসে পড়েন। সে গেটটা কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, বা বাদেও এখনো খোলা আছে নাকি সেটা আমার জানা নেই। তবে আমার মনে হয় আপনি রাতে যেদিন ওই সব ছায়ামূর্তি দেখে উদ্ভট স্বপ্নটা দেখেছিলেন, তারপর থেকেই তো আপনার সমস্যাগুলো শুরু হয়েছিল বলছিলেন। তো হয়তো সেই সময় গেটটা ওপেন হয়েছিল আর আপনি আপনার ইউনিভার্সের কলকাতা থেকে সোজা এসে পড়লেন আমাদের পৃথিবীর এই কলকাতায়। তাহলে ডাক্তারবাবু, আমি এখন কি করব? দেখুন মিস্টার নাগ, সেটা আমারও জানা নেই। আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, রাখুন আপনার কাছে। অনেক ধার দেনা হয়েছে নিশ্চয়ই, সেগুলো মেটান আর এখানে একটা কাজের খোঁজ করুন। এই পৃথিবীতে যখন কোনোভাবে চলেই এসেছেন, নিশ্চয়ই আপনি আপনার রাত ঘিরায় ফিরে যাবেন। হয়তো আপনার পৃথিবী আর আমাদের পৃথিবীর মাঝে আবারও গেট বা দরজা তৈরি হবে আর আপনি সেদিন হয়তো আবার ফিরতে পারবেন, এটা আমার বিশ্বাস। নিজের কথা শেষ করে পকেট থেকে কিছু টাকা বের করে বিভূতি নাগের হাতে জোর করে গুঁজে দিলেন ডক্টর দাস। বিভূতি একটু সংকোচ করছিল ওভাবে টাকাগুলো নিতে, তাও শেষ অবধি নিল সে। ওর চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। একটা দলছুট পাখি যেমন বাড়ি ফিরতে না পেরে খোলা আকাশে সন্ধ্যার ঠিক আগে ডানা ঝাপটায়, বিভূতিও ঠিক সেরকম। টাকাগুলো নিয়ে নিঃশব্দে ডক্টর রক্তিম দাসকে নমস্কার জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল সে। রক্তিম দাসও প্রতি নমস্কার জানিয়ে ফ্যাকাশে হাসি হেসে বিভূতিকে বলল, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন মিস্টার নাগ। বোসপুকুর রোড, রাত 8টা। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একজন বয়স্ক লোক। মাথার একদিকটা ফেটে গেছে আর সেখান দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। একটা হালকা গোগানির শব্দ ভদ্রলোকের মুখ থেকে বেরিয়ে ঘরের আর এক কোণে পৌঁছানোর আগেই ফুরিয়ে যাচ্ছে। সমস্ত ঘর জুড়ে বই, খাতা, কাগজপত্র ছড়ানো ছিটানো চারিদিকে। সেলফ বা আলমারির বইপত্র সব মেঝেতে লুটোপুটি করছে। টেবিলের ড্রয়ারগুলো খোলা, সেখান থেকে উঁকি দিচ্ছে দিস্তা দিস্তা কাগজ। আর ওসবের মধ্যে থেকে কি একটা জানি খুঁজে চলেছে আর একটা লোক। মুখে একটা মুখোশ, গায়ে ঢলা জাম্পার ট্রাইব ড্রেস। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজেও যখন কিচ্ছু পেল না, কাঁচা খিস্তি ছেড়ে বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল লোকটা, ড্যাম ইট! তারপর ড্রয়ারের সামনে থেকে উঠে গিয়ে ওই বয়স্ক ভদ্রলোকটার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। পেটের সামনের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে বয়স্ক লোকটার উদ্দেশ্যে বলল, আর আমি ভালো কথায় শালা তোদের ঢ্যাম নামও যায় না, মেরে ফাটিয়ে দেব, বাই গড।
কোথায় রেখেছিস বল। বয়স্ক লোকটার মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই, সমস্ত মুখ জুড়ে কাঁচা রক্ত মাখামাখি হয়ে আছে। একটা গোঙানির মতো স্বরে কি একটা জানি বলতে গিয়ে চুপ করে গেল। তারপর সামনের লোকটার দিকে তাকিয়ে নিঃশব্দে ঘাড় নাড়ালো শুধু। এবার রাগ চড়ে গেল সামনের লোকটার। মুঠো করে নিজের চুল টানতে টানতে দাঁত খিচিয়ে বিচ্ছেরি একটা টোনে বলল, শালা ভদ্রলোকের বাচ্চা, মেরে ফাটিয়ে দিলেও মুখ ফুটে কিচ্ছু বলবে না। তারপর বয়স্ক লোকটার চুলের মুঠি ধরে ভদ্রলোকের নাক লক্ষ্য করে 4-5টা সপাটে ঘুষি লাগালো। কাঁচা থ্যাক থেকে রক্ত ছিটকে এসে পড়ল লোকটার মুখোশে। হাত দিয়ে মুখোশের ওপর থেকে রক্ত মুছে নিয়ে হাতের ছুরিটা ভদ্রলোকের গলার নালি লক্ষ্য করে চালিয়ে দিল। নিমেষে ভদ্রলোকের নড়াচড়া বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল চোখের মনি। লোকটা ছুরিতে লাগা রক্তের দাগ রুমাল দিয়ে মুছে সেটাকে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখলো। আর এক পকেট থেকে বের করলো একটা ছোট্ট নোটবুক। তাতে গোটা গোটা অক্ষরে লিখল, দৈপায়ন গুহ, আর নামের পাশে একটা চিহ্ন দিয়ে নোটবুকটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। ডিনার শেষ করে ডেইলি নিজের স্টাডি রুমে বেশ কিছুক্ষণ কাটান কেশরী নন্দন চৌবে। স্টাডি রুমের দরজা ভেতর থেকে লক থাকে। ওই কয়েক ঘন্টা কেশরী নন্দনজি একান্তে নিজের পড়াশোনা নিয়ে ডুবে থাকেন। বলা ভালো, নিজের মতো থাকতে পছন্দ করেন। বাড়ির কেউ ওই কয়েক ঘন্টা ওনাকে ডিস্টার্ব করেন না। ওনার স্টাডি রুমটাও দোতলায়, আর বাড়ির সবাই থাকে গ্রাউন্ড ফ্লোরে। রিটায়ার করার পর থেকে এটাই ওনার নিত্য নৈমিত্যের রুটিন। আজকেও সেই অভ্যাসের ব্যতিক্রম হলো না। খাওয়া দাওয়া শেষ করে কেশরী নন্দনজি সিঁড়ি বেয়ে উপরের তলার ঘরে ঢুকলেন। লাইট অন করে দরজা ভিতর থেকে লক করে দিয়ে চেয়ারে বসতে যাবেন, কিন্তু একটা খটকায় তিনি চেয়ারে বসলেন না। উঠে দাঁড়িয়ে ঘরের আশেপাশে দেখতে লাগলেন। কেমন একটা জানি মনে হলো ঘরে একটা পায়ের শব্দ মতো। কেউ লুকিয়ে থাকলে যেমন হয় সেরকম, কিন্তু কোথায় কেউ কেউ নেই। মনের ভুল ভেবে আবার চেয়ার টেনে বসলেন। দিস্তা কাগজের ফাইলটা খুলে বসে কি সমস্ত নোটস করতে লেগে পড়লেন। হঠাৎ আবার সেই খসখসে মতো শব্দ ঘরের এক কোণ থেকে। কেউ যেন খুব সন্তর্পণে নিঃশ্বাস নিচ্ছে ঘরের ভেতর থেকে। সজাগ হয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করেন কেশরী নন্দনজি। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। কি একটা চাপা সন্দেহে পেছনে ঘুরতে যাবেন কেশরীজি, অমনি কেউ যেন ঘরের লাইটের সুইচটা অফ করে দিল। না না না, লোডশেডিং নয়। লোডশেডিং হলে বাইরের স্ট্রিট লাইটের আলো জ্বলতো না। আর সুইচ অফ করার শব্দ কেশরীজি নিজে শুনেছেন। ভেতর ভেতর একটা চাপা ভয় ওনাকে গিলে খেতে লাগলো। কাঁপা কাঁপা গলায় অনেকটা হিন্দি বাংলা মিশিয়ে বললেন, কে 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 আছেন ওখানে? কোন হ্যাঁ? কোনো আওয়াজ নেই। চেয়ার ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসবেন ভাবলেও এই অন্ধকারে রাস্তা খুঁজে বের করাটা চাপ। এমনিতেই চোখে ভালো দেখেন না, পাওয়ারফুল চশমা। কাপা হাতে চেয়ারের হাতলটা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, আর ঠিক তখনই একটা কাঁচের ফুলদানি সজোরে মাথার পিছনে এসে লাগলো। মুখ দিয়ে হালকা একটা গোঙানির শব্দ। টেবিলের উপর মুখ থুবড়ে পড়লেন কেশরীজি। ঘরে এতক্ষণ যে লোকটা লুকিয়েছিল এবার গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। টেবিলের উপর নিস্তেজ হয়ে পড়ে আছেন কেশরীজি। কেশরী নন্দনের সামনে এগিয়ে গিয়ে লোকটা নাকের সামনে হাত নিয়ে গিয়ে দেখল শ্বাস পড়ছে, মানে বেঁচে আছে, জাস্ট সেন্স হারিয়েছে। মুখের থেকে মুখোশটা খুলল না। রিক্সা নেওয়া উচিত হবে না, কোনো কারণে মুখ দেখে ফেললে চাপ হবে। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে লোকটা কেশরীজির ড্রয়ার টেবিলের উপর রাখা কাগজপত্র সব ঘাটাঘাটি শুরু করলো। কিছু একটা খুঁজছে লোকটা, আর যত সে সেই জিনিসটা খুঁজে পাচ্ছে না
তত বেশি ফিউরিয়াস হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও পেল না কিছুই। যেটা খোঁজার জন্য ও এখানে এসেছিল সেটা পায়নি। মুখোশের ভিতর থেকে একটা বিরক্তির আওয়াজ বেরিয়ে এলো লোকটার মুখে। ঘরের কোণে টুলের ওপর আর একটা ফুলদানি রাখা ছিল। সেটা তুলে নিয়ে কেশরী নন্দনের নিস্তেজ শরীরটার দিকে এগিয়ে এলো হন্তদন্ত হয়ে। তারপর কেশরী নন্দনজির মাথাটা লক্ষ্য করে পরপর সজোরে মারল হাতের ফুলদানিটা দিয়ে। শেষ মারে কাচের ফুলদানিটা মাথায় ভেঙে কাচ ফুটে রক্তে একাকার হয়ে গেল জায়গাটা। কেশরীজির আর নিঃশ্বাস পড়ছে না। নিজের রক্ত মাখা হাত দিয়ে পালস টিপে দেখল লোকটা। কোনো স্পন্দন নেই কেশরীজির শরীরে। কেশরী নন্দনজি মারা গেছেন কিনা এটা নিশ্চিত করে জাম্পারের পকেট থেকে একটা নোটবুক আর পেন বের করে গোটা অক্ষরে লোকটা ওতে লিখল কেশরী নন্দন চৌবে, আর নামের পাশে ক্রস মার্ক দিয়ে নোটবুক আর পেনটা পকেটে ঢুকিয়ে রেখে দিল। নমস্কার। গত কয়েকদিনে আমাদের এলাকায় যা খুন হচ্ছে সেই ব্যাপারেই কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার আছে। গত 2 দিনে 4টে খুন হয়েছে, আর গত পরশু খুন হয়েছে কৃপা সূত্রধর নামের একজন শিক্ষক এবং হিরণ্যক রাও নামের একজন ব্যবসায়ী। দুজনের বয়সী 60 আর গতকাল কেশরী নন্দন চৌবে এবং দৈপায়ন গুহ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করতেন, আর কেশরী নন্দন চৌবে রিটায়ার্ড লেকচারার। 4টে খুনের খুনি একজনই নাকি আলাদা আলাদা সে ব্যাপারে তদন্ত চলছে। এছাড়া খুনের মোটিভ এখনও আমাদের কাছে ঠিক ক্লিয়ার না। দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ। বাইরে ভিড় করা সাংবাদিকদের গত 2 দিনের খুন 4টের ব্যাপারে বাইর দিয়ে থানার ভিতরে এসে ঢুকল সাব ইন্সপেক্টর তুষার চক্রবর্তী। কনস্টেবল কিশোর রাহা তুষারকে ঢুকতে দেখে এগিয়ে এলো। তুষার অন্যমনস্কভাবে জিজ্ঞেস করল, নতুন কোনো খবর? পোস্টমর্টম রিপোর্টগুলো এসেছে? হ্যাঁ স্যার, আপনার টেবিলে রাখা আছে। কথাটা শেষ করেও দাঁড়িয়ে রইল কনস্টেবল রাহা। তুষার ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কিছু বলবে? স্যার, মিডিয়াতে ব্যাপারটা জানাজানি হওয়াটা কিন্তু চাপ। ওরা অনেক ক্ষেত্রেই ককে কলাগাছ বানিয়ে ছড়ায়, তখন কিন্তু পাবলিক প্রেশার হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। কিশোর রাহার কথার কোনো উত্তর না দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসল তুষার। সামনে একটা ছেঁড়া পাতায় 4 জন ভিক্টিমের নাম পরপর লেখা আছে। নামগুলোর দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে কি একটা চিন্তায় ডুবে গেল তুষার। এমন সময় কনস্টেবল রাম সাহা এসে খবর দিল, স্যার, গলফ গ্রিনের ওখানে আর একটা খুন, ভিকটিম ভার্গব কুন্ডু। ভার্গব কুন্ডু মানে ক্রিমিনাল লয়ার যিনি? ইয়ে স্যার, গলায় তার পেঁচিয়ে খুন। সমস্ত ঘরদোর তছনছ করে রেখেছে খুনি। ঘরে উনি একাই ছিলেন। আমার মনে হয় খুনি খুনটা করার আগে বা পরে কিছু খোঁজাখুঁজি করেছে। ঘরে কাগজপত্র ছড়ানো ছিটানো পুরো। এক মুহূর্ত আর দেরি না করে উঠে দাঁড়ায় তুষার। কুইক, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। গলফ গ্রিনে ভার্গব কুন্ডুর ফ্ল্যাটের সামনে পুলিশ আর লোকজনের ভিড় ঠেলে ভিতরে ঢুকল তুষার আর ওর টিম। কনস্টেবল রাম সাহা ভুল কিছু বলেনি। সমস্ত ঘরদোরের মেঝেতে বইপত্র, কাগজ ইত্যাদি চারিদিকে ছড়ানো ছিটানো। লাশের বডিতে এখনও যে তারটা পেঁচিয়ে খুন করা হয়েছে সেটা পেঁচানো অবস্থায় রয়েছে। নিজের মোবাইল বের করে জায়গাটার কয়েকটা ছবি তুলে নিল তুষার। তারপর প্রাথমিক কিছু তদন্ত করে বেরিয়ে পড়ল ওখান থেকে। থানায় ফেরার পথে তুষারকে একটু বেশি গম্ভীর লাগছিল। জিপে আর কেউ কোনো কথা বলছে না। হঠাৎ কনস্টেবল কিশোর রাহা বলে উঠল, স্যার, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কি? এই 5টা খুনের ক্ষেত্রেই দেখলাম ভিকটিমের ঘরের মেঝেতে বইপত্র, কাগজপত্র ছড়ানো, ঘরদোর তছনছ। আচ্ছা, আপনার মনে হয় না এই 5টা খুনি আলাদা আলাদা কারণ নয়, বরং একজনেরই কাজ? আমার লজিক বলছে খুনি কিছু একটা খুঁজছে,
প্রত্যেকটা খুনের পরেই তাই ঘরবাড়ি তছনছ করে খুঁজে গেছে কিছু, কিন্তু যেটা সে খুঁজছে সেটা সে ইতিমধ্যে পেয়ে গেছে কিনা আই এম নট শিওর স্যার। কিশোর রাহার কথায় ভিতর ভিতর চমকে উঠলেও মুখে সেই এক্সাইটমেন্ট প্রকাশ করল না তুষার, শুধু শান্ত গম্ভীর স্বরে উত্তর দিল, আই সি। ঘরের এক কোণের দেওয়াল ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দ্রোণীগুপ্ত। কপাল ফেটে রক্ত চুইয়ে পড়ে জামার কলার বুক সব ভিজে জপজপ করছে, বিশেষ নড়াচড়াও করছে না। সামনের মেঝেতে ছড়ানো ছিটানো বইপত্র আর কাগজের স্তূপ। মেঝেতে ঝুঁকে পড়ে লোকটা কি যেন একটা জিনিস তন্ন তন্ন করে খুঁজে চলেছে। একটা একটা করে কাগজ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তারপর দলা পাকিয়ে পিছন দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অনেকক্ষণ খোঁজ চালানোর পর যখন খুঁজে পেল না, তখন উঠে দাঁড়িয়ে উদ্ধতভাবে দেওয়ালে ঠেস দিয়ে বসা দ্রোণীগুপ্তর দিকে এগিয়ে এলো। মুখোশের ভেতর থেকে চাপা অথচ ঝাঁঝালো গলায় প্রশ্ন করল, আর আমি কোথায় রেখেছিস বল? উত্তর দিল না দ্রোণীগুপ্ত, বরং কেমন একটা থতমত হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে মুখোশ পরা লোকটার দিকে। লোকটা আগের চেয়েও বিচ্ছিরিভাবে সেকেন্ড টাইম ওই একই প্রশ্নটা করল ভদ্রলোককে। এবারও কোনো উত্তর পাওয়া গেল না দ্রোণীগুপ্তর তরফ থেকে। কাঁচা বাংলায় খিস্তি দিয়ে তেড়ে এলো লোকটা। দ্রোণীগুপ্তর ঘাড় ধরে মেঝেতে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে এনে অ্যাকোয়ারিয়ামটা লক্ষ্য করে সজোরে ঘাড় ধরে মারল এক ধাক্কা। গোরানির মতো চিৎকার করে উঠল দ্রোণীগুপ্ত। লোকটার সেদিকে কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। পরপর কয়েকবার একইভাবে অ্যাকোয়ারিয়ামটা লক্ষ্য করে দ্রোণীগুপ্তর মাথাটা অতি সজোরে মারল। বার কয়েক মারতেই অ্যাকোয়ারিয়াম চৌচির ফেটে জল লিক করা শুরু করলো। কাঁচ বিঁধে গেল দ্রোণীগুপ্তর মাথায়, ঘাড়ে, সমস্ত মুখে। মাথা ফেটে বেরিয়ে আসা রক্তের সাথে অ্যাকোয়ারিয়ামের নীল জল মিশে লালচে রং নিয়েছে। কিছুক্ষণ ছটফট করে স্থির হয়ে গেল দ্রোণীগুপ্তর শরীর। পালস টিপে দেখে নিয়ে পকেট থেকে নোটবুক আর পেন বের করে লোকটা ওতে লিখল দ্রোণীগুপ্ত, আর ওই নামের পাশে ক্রস সাইন দিয়ে নোটবুকটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে রাখল। থানায় গম্ভীর মুখ করে কি একটা চিন্তায় মগ্ন হয়ে বসে আছে তুষার। 6টা খুন হয়ে গেল, অথচ কিছুই কুল কিনারা করা গেল না কেসটা নিয়ে। সামনে একটা খসড়া কাগজ, পরপর ভিকটিমদের নাম লেখা তাতে। সেগুলো তুষার মন দিয়ে পড়ছে বারবার করে, আর কি সব যেন আকাশ পাতাল ভাবছে। এমন সময় কিশোর রাহা এসে হাজির। স্যার, দ্রোণীগুপ্ত যে রুমে খুন হয়েছেন ওখানেও রুমটা জুড়ে কাগজপত্র সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আগের খুনগুলোর মতো। আই সি। কিশোর রাহা নিজের কথা শেষ করেও সামনে ঠায় দাঁড়িয়ে রইল। তুষার যদিও সেটা লক্ষ্য করেনি, কিশোর রাহা একভাবে তুষারের সামনে রাখা খসড়া কাগজে লেখা ভিকটিমদের নামগুলো পড়ছে। কিছুক্ষণ বাদে ব্যাপারটা লক্ষ্য করলো তুষার। একটু বিরক্তির সুরে জিজ্ঞেস করলো, কি হলো কিশোর, কিছু বলবে? স্যার, একটা কনফিউশন কাজ করছে আমার মধ্যে। কী রকম? স্যার, আপনি নামগুলো ভালো করে পড়ুন। সে তো প্রায় 100 বারের কাছাকাছি পড়লাম। কিছু ক্লু পাচ্ছেন না আপনি? দূর, হেয়ালি করো না, যা বলার সোজাসুজি বলো। স্যার, প্রথম খুনটা লক্ষ্য করুন। ভদ্রলোকের নাম কৃপা সূত্রধর, ঠিক আছে? পরের জনের নাম হিরণ্যক রাও। কিছু মিল পাচ্ছে না নামের মধ্যে? নামগুলোতে আবার ভালো মতো চোখ বুলিয়ে ভ্রু কুঁচকে মাথা নাড়ায় তুষার। কিশোর বলে চলে, আচ্ছা স্যার, দেখুন, আপনি মহাভারত তো পড়েছেন। মহাভারতে কৃপাচার্যের নাম থেকে আচার্য বাদ দিলে পড়ে থাকে কৃপা। এদিকে আমাদের সেকেন্ড ভিকটিম হিরণ্যক রাও। পুরাণে রাজা মহাবলীর নাম তো জানেন। শ্রীকৃষ্ণের বামন অবতারের সময় রাজা মহাবলী নিজের মাথা পেতে দিয়েছিলেন বামনরূপী কৃষ্ণের পা রাখবার জন্য। এই বলিরাজ হিরণ্যকশিপুর বংশধর এবং প্রহ্লাদের পৌত্র।
তাই হিরণ্যকশিপুর বংশজাত বলে মহাবলী বা বলিরাজকে হিরণ্যকও বলা হয়। এবার আসুন থার্ড খুনের ব্যাপারে। ভিকটিমের নাম কি? দৈপায়ন গুহ, তাই তো? ভারতের পুরাণে দৈপায়ন কাকে বলা হয় জানেন? এবারও মাথা নাড়ায় তুষার। কিশোরের চোখ দুটো চকচক করছে উত্তেজনায়। তুষারের উত্তরের অপেক্ষা না করে ও বলেই চলে, যমুনার দ্বীপে জন্ম নিয়েছিলেন বলে ব্যাসদেবকে বলা হয় দৈপায়ন। কেশরীনন্দন আমাদের ফোর্থ ভিকটিম, এটা তো কমন ব্যাপার। হনুমানকে কেশরীনন্দন বলা হয়। ভিকটিমদের নামগুলোর ওপর চোখ বোলাতে বোলাতে নিঃশব্দে মাথা নাড়ায় তুষার, কিন্তু কিশোর থামে না, বলেই চলে। এবার 5 নম্বর খুনটায় আসি স্যার। ভিকটিমের নাম ভার্গব কুণ্ডু। হিন্দু পুরাণে পরশুরামকে ভৃগুমুনির বংশধর বলে ভার্গব নামে ডাকা হয়। আর লাস্ট খুনটা দেখুন স্যার, ভিকটিমের নাম দ্রোণী গুপ্ত। মহাভারতে দ্রোণাচার্যের ছেলে হিসেবে অশ্বত্থামাকে দ্রোণী বলে ডাকা হয়। কিন্তু এর সাথেই কেসটার মিল কোথায়? আর এসব পৌরাণিক কানেকশনই বা আসছে কোথা থেকে? স্যার, যাদের নাম বললাম, মানে হনুমান, পরশুরাম, ব্যাসদেব, কৃপাচার্য, অশ্বত্থামা আর বলিরাজ, এরা প্রত্যেকেই হিন্দু পুরাণ মতে অমর, মৃত্যু নেই এদের। আর সেই নামের লোকগুলোকেই এখানে বেছে বেছে খুন করা হয়েছে। দেখুন স্যার, আর খুনি যে সবগুলো ক্ষেত্রে সেম সেটা তো বুঝতেই পারছেন, কারণ সবার ঘরেই বইপত্র কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। খুনি কিছু একটা খুঁজছে স্যার, আর সেই জিনিসটার সাথে এই 6 জনের একটা কানেকশন আছে। তবে এই খুনি যদি জিনিসটা পেয়ে গিয়ে না থাকে, তাহলে ও আরেকটা খুন অবশ্যই করবে। এই কথাটা এত জোর দিয়ে কিভাবে বলছো তুমি? কারণ স্যার, যে 6 জনের কথা বললাম ওরা হিন্দু পুরাণ অনুযায়ী অমর, কিন্তু এই 6 জন ছাড়াও আরও একজন আছে যে হিন্দু পুরাণ মতে অমর। কে বলুন তো? সে হলো বিভীষণ, রাবণের ভাই। এই 7 জনকে হিন্দু পুরাণে একসাথে চিরঞ্জীবী বলে। আমার মন বলছে এই খুনির নেক্সট টার্গেট বিভীষণ নামের কেউ, আর তার সাথে অবশ্যই আগের 6 ভিকটিমের কিছু একটা কানেকশন আছে, যেটার জন্য এই খুনি এসব খুন করে বেড়াচ্ছে। তাই বলছি, খুনি ওর নেক্সট টার্গেটের কাছে পৌঁছানোর আগেই আমাদেরকে গিয়ে তাকে জেরা করতে হবে। কিন্তু এখানে বিভীষণ নামের তো অনেকেই থাকতে পারে, কিভাবে বুঝবে কোন বিভীষণ? খুব সহজ স্যার, এই থানা এলাকায় বিভীষণ নামে একজনই আছেন, বিভীষণ মাহাতো। আনন্দময়ী কলেজে পড়ান ভদ্রলোক। আমরা ওনাকে গিয়ে জেরা করতে পারি স্যার। তুষার কিছুক্ষণ কি একটা চিন্তা করলো, তারপর শটান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, গাড়ি বের করতে বলো বিহারীলালকে, আমাদের বেরোতে হবে। বিভীষণ মাহাতোর কমপ্লেক্সের সামনে এসে গেটম্যানকে জিজ্ঞেস করতেই ওর ফ্ল্যাট নম্বর বলে দিল, 8B ব্লক, রুম 35। তুষার, কিশোর সহ আরও 2 জন কনস্টেবলকে নিয়ে আর বিন্দুমাত্র দেরি না করে কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়ল। বিভীষণ মাহাতোর ফ্ল্যাটের দরজার সামনে এসে তুষার কলিং বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলল না। পর পর কয়েকবার কলিং বেল বাজিয়েও কোনো সাড়া পাওয়া গেল না। তুষার ভিতর একটা চাপা অ্যাংজাইটিতে ভুগছিল, যার ফলে ও ভীষণ অধৈর্য হয়ে পড়েছিল। বিভীষণ মাহাতোর দরজার সামনে দাঁড়িয়ে কিশোর বলে উঠল, স্যার, মনে হয় উনি ঘরে নেই, আমি একটু নিচে গিয়ে দেখছি। কিশোর লিফটে করে নিচে নেমে গেল। গেটম্যানের কাছে গিয়ে কিশোর বিভীষণ মাহাতোর ব্যাপারে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমাদের 8B ব্লকের 35 নম্বর রুমে যে সাব আছেন বিভীষণ মাহাতো, উনি কি ঘরে নেই? বেরিয়েছেন কোথাও নাকি, বা ফেরেননি এখনো? না স্যার, উনি তো ঘরেতেই আছেন। এই তো আপনারা আসার কিছুক্ষণ আগেই ঢুকলেন। ঢোকার সময় তো কথাও বললেন আমার সাথে। দেখুন, ঘুমাচ্ছেন হয়তো, বা কমপ্লেক্সের কারোর ঘরে আড্ডা মারতে গেছেন। এর বেশি কোনো ইনফরমেশন এই গেটম্যানের থেকে পাওয়া যাবে না, এটা বুঝে ওখান থেকে ফিরে এলো কিশোর। তুষার ততক্ষণে কলিং বেল ছেড়ে দরজা ধাক্কানো শুরু করেছে। কিশোর উপরে এসে তুষারকে বাধা দেয়। স্যার, এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। আপনি অর্ডার দিন বাকিদের। গেটম্যান কিন্তু বলছে উনি কিছুক্ষণ আগেই ঘরে ফিরেছেন আর বেরোননি।
আর কাজ থেকে ফিরেই ফ্রেশ না হয়ে কেউ অন্য কমপ্লেক্সে আড্ডা মারতে যাবে, এটা ভাবা বোকামো। আর কেউ ঘুমোলে এই ধাক্কাধাক্কিতে এতক্ষণে ঘুম ভেঙে যেত। অতএব স্যার, আমাদের দরজা ভাঙতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তুষারদের 4 জনের চেষ্টায় দরজা ভাঙা হলো। ঘরের ভেতরে লাইট জ্বলছে। তুষার, কিশোর আর ওই 2 কনস্টেবলকে নিয়ে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমটা বেশ সাজানো গোছানো। দেখেই বোঝা যায় ভদ্রলোক বেশ শৌখিন গোছের। ভিতরের ঘরে ঢোকার মুখেই চমকটা লাগলো তুষারদের। ঘরের ঠিক মাঝখানে সিলিং ফ্যানে ঝুলছে একজন ভদ্র গোছের লোকের বডি। হ্যাঁ, মুখ দিয়ে গ্যাজলা মতন পড়ছে, ঘাড়টা একদিকে বেঁকে গেছে। বিভীষণ মাহাতো। শিট স্যার, সুইসাইড? আই ডোন্ট থিঙ্ক সো। দেখো, ওনার হাতের মুঠোটা খোলা, কিন্তু ফাঁসির ক্ষেত্রে হাতের মুঠো বন্ধ থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মুখটা ভালো করে দেখো। কেউ যদি নিজে ফাঁসি দেয় বা ফাঁসি দেওয়ার কারণে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তার চোখটা বড় বড় হয়ে বাইরে বেরিয়ে আসে আর জিভটাও বেরিয়ে আসে। কিন্তু এই ক্ষেত্রে লাশের চোখ আধ বোঝা, মুখের কোনো বিকৃতিও নেই। অতএব এটা সুইসাইড না তাপস, এটা হোমিসাইড। মোস্ট প্রবাবলি আগে খুন করে তারপর সেটাকে সুইসাইড দেখানোর জন্য এভাবে ঝুলিয়ে দিয়েছে। ভেতরের ঘরের মেঝে জুড়ে ছড়ানো ছিটানো বইপত্র। কম্পিউটারটা অন করা। সম্ভবত পাসওয়ার্ড না জানার কারণে সেটা খোলা যায়নি। স্যার, সেম খুনি। জানি কিশোর, জানি। একটুর জন্য মিস হয়ে গেল টার্গেটটা। চেম্বারে নিজের চেয়ারে গা এলিয়ে চুপচাপ বসেছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর রক্তিম দাস। আজকে পেশেন্টের ভিড়টা এমনিতে একটু কম, তার উপর 2 দিন বৃষ্টির পর আজ আবার গরমটা বেশ ভালো রকম পড়েছে। আসতে পারি? দরজার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক জিজ্ঞেস করল। মুখ তুলে তাকালেন রক্তিমবাবু। তারপর মুহূর্তেই গম্ভীর মুখটা ছেয়ে গেল চেনা হাসিতে। আরে আসো আসো তুষার, বসো। সাব ইন্সপেক্টর তুষার চক্রবর্তী রুমে ঢুকে সামনের একটা চেয়ার টেনে বসল। রক্তিম দাসের ঠোঁটের কোণে তখনও সেই হাসির ছাপ। চা খাবে তো? না থাক, প্রচণ্ড গরম পড়েছে, ঠান্ডা কিছু বলতে পারেন। বেশ। এই বলে বেল বাজিয়ে বেয়ারাকে ডেকে 2 কোল্ড ড্রিঙ্কস আনতে বললেন রক্তিমবাবু। বেয়ারা ঘর থেকে বেরিয়ে যেতেই তুষার বলতে শুরু করল। রক্তিমবাবু, একটা ব্যাপার ভীষণ সিরিয়াস আর আর্জেন্ট, তাই এই অসময়ে আপনার কাছে আসা। হেজিটেট করো না তুষার, বলো। আমি একটা সিগারেট ধরাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, ইটস ওকে। বেশ, তুমি শুরু করো। এই বলে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সেটা থেকে একটা সিগারেট বের করে এনে জ্বালিয়ে তাতে পর পর 2 টান দিলেন ডক্টর রক্তিম দাস। গলা খাঁকড়িয়ে তুষার বলতে শুরু করল। রক্তিমবাবু, আপনি খবরটা নিশ্চয়ই শুনেছেন যে এই রিসেন্ট কদিনে আমাদের থানা এলাকায় 7টা মার্ডার হয়েছে। হ্যাঁ, সপ্তাহখানেক আগে নিউজ দেখছিলাম, তবে 7টা কিনা জানি না। আমি জানতাম 5টা। না, তারপরেও আরও 2 জন হয়েছে, দ্রোণী গুপ্ত আর বিভীষণ মাহাতো। আই সি। তুষারের কথা মনোযোগ দিয়ে শুনতে শুনতে ডক্টর রক্তিম দাস মুখ দিয়ে ধোঁয়ার রিং ছাড়লেন। আচ্ছা রক্তিমবাবু, হিন্দু মাইথোলজি সম্পর্কে আপনার আইডিয়া কেমন? ওই টুকটাক, টিভিতে যেটুকু দেখায় রামায়ণ মহাভারত, ওইটুকুই। তেমন হাতি ঘোড়া কিছু জানি না। সিগারেট শেষ করে অ্যাস্ট্রেতে সেটা গুঁজতে গুঁজতে উত্তর দেন রক্তিম দাস। এই 7টা খুনের মধ্যে একটা মাইথোলজিক্যাল কানেকশন আছে, আমি আপনাকে পুরোটাই বলবো। তার আগে একটু যাচাই করে নিচ্ছিলাম। ব্যাপারটা হলো, আমাদের 7 জন ভিকটিমের নাম: কৃপা সূত্রধর, কেশরী নন্দন চৌবে, হিরণ্যক রাও, দ্বৈপায়ন গুহ, ভার্গব কুণ্ডু, দ্রোণী গুপ্ত আর বিভীষণ মাহাতো। নামগুলোর মধ্যে কোনো বিশেষত্ব পেলেন? তুষার প্রশ্নটা ছুঁড়ে দেয় রক্তিম বাবুর দিকে।
একটা চাপা উত্তেজনায় চকচক করছে তুষারের চোখ দুটো। রক্তিম দাস সেটা লক্ষ্য করলেন না। কিছুক্ষণ ভেবে নিয়ে শান্ত গলায় উত্তর দিলেন, না, বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা আচ্ছা, আমি বলছি। হিন্দু পুরাণে কৃপা হলো হস্তিনাপুরের কৃপাচার্যের নাম। হিরণ্যক বলা হতো রাজা মহাবলীকে। আর দৈপায়ন তো জানেন বোধহয়, ব্যাসদেবকে বলা হতো কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। কেশরী নন্দনও খুব কমন নাম, হনুমানকে ডাকা হয় এই নামে। আর ভার্গব হলো পরশুরামের নাম, এবং দ্রোণী বলা হতো অশ্বত্থামাকে। আর রইল বিভীষণ মাহাতো। নামটা শুনেই বুঝতে পারছেন বিভীষণ মানে আমি কার কথা বলতে চাইছি। বিভীষণ মানে রাবণের ভাই। নিঃশব্দে ঘাড় নাড়ান ডক্টর দাস। তুষার বলে চলে, আমরা এতদিন ভাবতাম যে খুনগুলো র্যান্ডাম বা সিরিয়াল কিলিং, একটার সাথে আরেকটার কোনো কানেকশানই নেই। কিন্তু একটা ব্যাপার আমাদের খটকা লাগে, আর সেটা হলো ভিকটিমদের যেখানে মারা হয়েছে সেই জায়গায় বইপত্র ছড়ানো ছিটানো পাওয়া গেছে। আমরা একটা কনক্লুশনে পৌঁছাই যে এই সব কটা খুনের খুনি একজনই, আর সে নিশ্চয়ই কিছু একটা ডকুমেন্ট খুঁজছে। আমরা সেটা আইডিয়া করেছি ওই ঘরবাড়ি বইপত্র তছনছ দেখে। সেখান থেকে একটা সন্দেহ দানা বাঁধে যে তাহলে ভিকটিমদের মধ্যে কোনো কানেকশান আছে। আমাদের এক কনস্টেবল কিশোর রাহা আমাকে ব্যাপারটা জানায়। এই যে 7 জন ভিকটিমের নাম আপনাকে বললাম না, এই 7 জন আমাদের হিন্দু পুরাণ মতে অমর। এই 7 জনকে একসাথে চিরঞ্জীবী বলা হয়। আর আপনি দেখুন না, বেছে বেছে এই 7 জনকেই খুন করা হলো। স্ট্রেঞ্জ না ব্যাপারটা? চোখের মধ্যে সেই আগের মতো একটা উত্তেজনা ফুটে উঠেছে তুষারের। নিঃশব্দে মাথা নাড়িয়ে শুধু একটা শব্দই মুখ ফুটে বললেন, রক্তিম দাস। ইন্টারেস্টিং। লাস্ট ভিকটিম বিভীষণ মাহাতোর খুনের পর আমাদের সন্দেহটা আরও পাকাপোক্ত হয়। আর এই ব্যাপারটাতেও আমরা শিওর হই যে খুনির কিছু একটা মোটিভ আছে খুনগুলো করার পিছনে। আর সেই মোটিভের সাথে এই 7 জনের একটা কানেকশানও আছে। বিভীষণ মাহাতোর ঘরে বইপত্র ছড়ানো ছিটানোর পাশাপাশি ওনার কম্পিউটারটাও আমরা অন অবস্থায় পাই। কিন্তু খুনি হয়তো ওটার পাসওয়ার্ড জানে না, সেই কারণে সেটা খুলতে পারেনি। আমাদের একটা সন্দেহ ছিল যে হয়তো ওই কম্পিউটারের পাসওয়ার্ড ব্রেক করতে পারলে কিছু একটা ক্লু পাওয়া যাবে। তাই গত 10 দিনের চেষ্টায় অবশেষে কাল আমাদের সাইবার টিম সেটা খুলতে পেরেছে। বিভীষণ মাহাতো হয়তো আগে থেকেই টের পেয়েছিলেন যে উনি খুন হবেন, তাই মারা যাওয়ার আগে একটা চিঠি তিনি টাইপ করে ডকুমেন্ট ফরম্যাটে সেভ করে গিয়েছিলেন। হয়তো কাউকে মেল পাঠাতেন, কিন্তু সেটা আর পাঠাতে পারেননি। কি বিষয় চিঠিটা? আমি এক কপি প্রিন্ট আউট করে এনেছি, এই নিন, নিজেই পড়ুন। এই বলে তুষার চিঠিটার প্রিন্ট আউট কপিটা রক্তিম দাসের দিকে এগিয়ে দিল। চিঠিটা সামনে নিয়ে এক মনে সেটা পড়া শুরু করলেন ডক্টর রক্তিম দাস। 27 জুলাই 2019। আমি বিভীষণ মাহাতো, আনন্দময়ী কলেজে ইতিহাস নিয়ে পড়াই। আমি এই চিঠিটা লিখছি কারণ আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু মারা যাওয়ার আগে আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে দায়িত্ব আমরা বংশানুক্রমে পালন করে আসছি, সেই দায়িত্ব এবার তোমাকে দিতে চাই। আমি তোমাকে মেল করার পর আমি সেটা ডিলিট করে দেব কারোর হাতে পড়ার আগেই। আজকালকার টেকনোলজি যুগে হ্যাকিং করে তথ্য চুরি করা কঠিন কিছু না। অথচ আমি তোমাকে যে দায়িত্ব দিতে চলেছি, সেখানে তোমার নাম কেউ জেনে গেলে আদতে তোমারই বিপদ। এবার কাজের কথায় আসি। তুমি পুরাণ সম্পর্কে কতটা জানো আমি জানি না। আমাদের দুটো মহাকাব্য নিয়ে কম জল ঘোলা হয়নি এতগুলো বছরে। মহাভারত নিয়ে একটা হাইপোথিসিস বা চলতি কথা গবেষণা কর্মীদের মধ্যে চালু আছে। ওরা মনে করে
আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেই মহাভারতটা পড়ি তারও আগে নাকি আর একটা আদি মহাভারত ছিল। সেই মহাভারত নাকি আমাদের এই চেনা মহাভারতের থেকে সম্পূর্ণ উল্টো। অ্যাডলফ হলসম্যান এই বিষয়টার উপর ওনার নিজের একটি থিওরি বা ধারণা লিখে গিয়েছিলেন। ওটাকে উনি বলতেন ইনভার্সন থিওরি অফ মহাভারত। ওখানে উনি মন্তব্য করেছেন সেই আদি মহাভারত পুঁথিতে নাকি পাণ্ডবদের বদলে দুর্যোধন আর কৌরবরা আদতে ন্যায় ধর্মের পক্ষে ছিল। পরবর্তীকালে 1901 সালে E.W. হপকিন্স তার গ্রেট এপিক অফ ইন্ডিয়া বইতে উল্লেখ করেন সেই আদি মহাভারতের পুঁথিটায় নাকি পাণ্ডবদের কোনো উল্লেখই ছিল না, বরং সেখানে কুরু এবং পাঞ্চালদের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছিল। এই ঘটনা সত্যি মিথ্যে কেউ যাচাই করেনি। সেই ব্যতিক্রমী আদি মহাভারতের পুঁথিটা কেউ সচক্ষে দেখেনি আজ অবধি। সে আদি পুঁথি কোথায় আছে, আদেও কোথাও সংরক্ষণ করা আছে কিনা, কেউ এসবের খোঁজ রাখেনি। মাঝে কয়েক হাজার বছরের গ্যাপ একটা। মূল ঘটনায় আসার আগে কুরু পাঞ্চাল ব্যাপারটা তোমাকে একটু জানিয়ে রাখি। হস্তিনাপুরের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা হস্তি। তার 3 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল আজমির। এই আজমিরের আবার 3 জন স্ত্রী ছিল, নীলিনী, কেশিনী, ধুমিনী। এদের মধ্যে নীলিনীর গর্ভে আজমিরের 5 জন ছেলের জন্ম হল: মুদগল, সৃঞ্জয়, বৃহদিষু, জবিনর আর কৃমিলাস্য। এই 5 জনকে একত্রে বলা হতো পঞ্চাল, আর এদের রাজ্যের নাম ছিল পাঞ্চাল। এটা বর্তমান উত্তরপ্রদেশের ম্যাপ দেখলে রোহিলখণ্ড, বেরিলি, বুদাইন সংলগ্ন অঞ্চলগুলো আর গঙ্গা ও যমুনার মাঝের খানিকটা অংশ। যাই হোক, এই সৃঞ্জয়ের বংশে পরবর্তীতে দিবদাস, চবন এনারা জন্ম নেন। এই চবনের ছেলে সুদাস নিজেও একজন পাঞ্চাল রাজা ছিলেন। এদিকে আজমিরের স্ত্রী ধুমিনীর গর্ভে জন্ম নিলেন ঋক্ষ। এই ঋক্ষর ছেলে ছিলেন সংবরণ। এই সংবরণ নাকি একবার হরিণ শিকার করতে গিয়ে সূর্যকন্যা তপতিকে দেখে মুগ্ধ হন এবং পরবর্তীতে তপতির গর্ভে সংবরণের সন্তান জন্ম নেয়। কৌরব বংশের প্রতিষ্ঠাতা কুরু। কিন্তু সমস্যা হলো অন্যখানে। এই সংবরণ আর তপতির এই ঘটনার সাথে সাথে ওদিকে হস্তিনাপুর রাজ্যে আর একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। রাজা সংবরণের অনুপস্থিতিতে পাঞ্চাল রাজ সুদাস হস্তিনাপুর দখল করে নেন। ফলে রাজা সংবরণ তপতি আর শিশু কুরুকে সঙ্গে নিয়ে পালিয়ে পালিয়ে থাকতে লাগলেন সিন্ধু নদের লাগোয়া পার্বত্য অঞ্চলগুলোতে। অবশেষে তারা আশ্রয় নিল সিন্ধু নদের গিরি গুহায়। সেখান থেকে বশিষ্ঠ মুনির মন্ত্রিত্বে সিন্ধু নদের আশেপাশে যেসব রাজারা ছিলেন তারা একজোট হয়ে সংবরণের সাথে মিলিত হন। এদের মধ্যে ছিলেন উশিনর শিবিরা, মথুরা যাদবরা, দ্রুহরা, তুর্বসুরা, এছাড়াও আরও কয়েকজন। এদের মিলিত শক্তি একত্রে রাজা সংবরণের নেতৃত্বে পাঞ্চাল রাজ সুদাসের বিরুদ্ধে যুদ্ধ চালান এবং যুদ্ধে রাজা সংবরণের জিত হয়। হস্তিনাপুর আবার রাজা সংবরণের হাতে আসে। এই গেল কুরু পাঞ্চালের যুদ্ধের ঘটনা। এবার আসল কথায় আসি। আমার নাম আসলে বিভীষণ মাহাতো না, আমার পিতৃদত্ত নাম অলোক মাহাতো। আমি এবং আরও 6 জন আমাদের উপর একটা ভীষণ গোপনীয় এবং একই সাথে ভীষণ একটা গুরু দায়িত্ব বর্তেছি। শুধু আমাদের উপর না, বংশ পরম্পরায় আমি সহ আরও 6 জন আমরা একটা অন্তত গোপনীয় তথ্য লোক সমাজের চোখের আড়ালে আগলে নিয়ে চলেছি। আমাদের এই 7 জনকে নিয়ে একটা গোপন সোসাইটি বা সংগঠন আছে, সেটা কেউ জানে না।
এমনকি এই 7 জন কেউ কারোর সাথে পাবলিক প্লেসে দেখা সাক্ষাৎ করে না। পাবলিক প্লেসে এদের কারোর সাথে কারো দেখা হয়ে গেলেও কোনোভাবে না চেনার ভান করে চোখ সরিয়ে চলে যায়। এতক্ষণে চিঠিটা পড়ে হয়তো তোমার একটা আইডিয়া হয়ে গেছে, তবু বলছি, আমরা এই 7 জন মহাভারতের পূর্বের সেই ব্যতিক্রমী আদি মহাভারতের পুঁথিটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে লোকচক্ষুর আড়ালে বংশ পরম্পরায় সংরক্ষণ করে আসছি। আমাদের আগে আমাদের বাবা ঠাকুরদারা ওটা সংরক্ষণ করেছেন। তারও আগে তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা সেই পুঁথিটাকে সংরক্ষণ করেছেন। জন্মের সময় থেকে আমাদের দুটো নাম, একটা পিতৃদত্ত নাম আর একটা সোসাইটির কোড নাম। এই 7 জনের কোড নাম বা ছদ্মনাম রাখা হয় হিন্দু পুরাণের 7 জন চিরঞ্জীবীর নাম অনুসারে। পরশুরাম, ব্যাসদেব, অশ্বত্থামা, কৃপাচার্য, বিভীষণ, মহাবলী আর হনুমান। এনারা সবাই হিন্দু মাইথোলজি অনুযায়ী অমর। আর আমাদের সংগঠনটা যেহেতু যুগ যুগ ধরে এই সিক্রেটটা আগলে আসছে, তাই আমাদের এই সোসাইটিও অমর। একজন মেম্বারের কিছু হলে তার জায়গায় তার পরবর্তী প্রজন্মের কেউ সেই জায়গাটা নিয়ে নেবে। কারুর বংশে তাদের ছেলে মেয়ে বা পরবর্তী প্রজন্মের কেউ না থাকলে তারা তাদের বিশ্বস্ত কাউকে সেই সোসাইটির মেম্বার হিসেবে নিযুক্ত করে যেতে পারে তার নিজের জায়গায়। তারপর থেকে সেই নতুন নিযুক্ত মেম্বার তাদের পূর্বসূরির দায়িত্ব পালন করবে। অর্থাৎ এটা একটা নেভার এন্ডিং চেইন। কিন্তু খুব সম্প্রতি কেউ বা কোনো সংগঠন এই পুঁথিটার পিছনে পড়েছে। ওরা আমাদের সোসাইটির 4 জন মেম্বারকে অলরেডি মেরে ফেলেছে। ওদের মারার পর ঘরবাড়ি তছনছ দেখেই বোঝা যায় ওদের আসল লক্ষ্য এই পুঁথি। কিন্তু এই পুঁথি অভিশপ্ত। এই পুঁথি একবার যে পড়বে তার সর্বনাশ হবে, সে শেষ হয়ে যাবে। এই পুঁথিটার সাথে জুড়ে আছে হিন্দু পুরাণের সেই 7 চিরঞ্জীবীর শরীরে একটা করে অংশ। এই পুঁথি খুলে পড়া মাত্রই 7 চিরঞ্জীবীর অভিশাপ লাগবে। আর সেই অভিশাপ যার উপর পড়বে সে শেষ হয়ে যাবে। একটা হ্যালুসিনেশন এসে আচ্ছন্ন হয়ে পড়বে। এই রিয়ালিটি বা বাস্তব ভুলে গিয়ে তার চারপাশে তৈরি হবে নতুন একটা রিয়ালিটি বা বাস্তব। সেই রিয়ালিটি সম্পূর্ণটাই হ্যালুসিনেশন, কিন্তু যার সাথে হচ্ছে সে সেটা টেরও পাবে না। ধীরে ধীরে নানা রকম হ্যালুসিনেশন স্প্লিট পার্সোনালিটির মধ্যে দিয়ে যাওয়ার পর সেই মানুষটা মারা যাবে। তাই এই পুঁথিটা কোনোভাবেই লোক সমাজে বা বাইরের বিশ্বে যেন না যায়, সেটা রক্ষার দায়িত্ব এই সোসাইটির। যদিও বর্তমানে সেই পুঁথি আমার জিম্মায় আছে। এখন শেষ পাওয়া খবর অনুযায়ী আমাদের সোসাইটির আমি আর দ্রোণী কুণ্ডু এই দুজনই বেঁচে আছি। আমাকে ওরা মেরে ফেলবে, দ্রোণীকেও ছাড়বে না। জানি না কাকে আগে মারবে। আমি চাই আমার অবর্তমানে তুমি সেই দায়িত্ব পালন করো। তুমি এই চিঠিটা মেল মারফত পাওয়া মাত্রই দ্রোণীর সাথে যোগাযোগ করবে। তোমার ছদ্মনাম কি হবে সেটা তোমাকে দ্রোণী বলে দেবে। ভালো থেকো। চিঠিটা পড়তে পড়তে রক্তিমবাবুর চোখ মুখ উত্তেজনায় ভরে উঠেছিল। চিঠি পড়া শেষ করতেই তুষার রক্তিমবাবুকে জিজ্ঞাসা করল, পড়লেন তো সবটা? এবার বলি আসল কথা। এরকম কোনো পুঁথি বিভীষণ মাহাতোর ঘরে সার্চ করে পাওয়া যায়নি। অতএব ধরে নিচ্ছি যে কম্পিউটার খুলতে না পারলেও সেই খুনি পুঁথিটা চুরি করে নিয়ে গেছে। এবার আপনি আমাকে বলুন, এই রিসেন্ট টাইমে আপনি কি এরকম কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টাইপ পেশেন্ট দেখেছেন? মানে একটু অস্বাভাবিক বা এরকম হ্যালুসিনেট করছে এইরকম? মানে তুষারের কথা শেষ হওয়ার আগেই রক্তিম দাস অস্পষ্ট গলায় উত্তেজিত হয়ে উত্তর দিলেন, বিভূতি নাগ। কে বিভূতি নাগ? সামনে রাখা বোতলটা থেকে কয়েক ঢোক জল খেয়ে রক্তিম দাস উত্তর দেয়,
আমার এক পেশেন্ট গত পরশু এসেছিলেন। আমি ওকে কিছু ব্লাড টেস্ট করতে আর প্রেশারটা চেক করে আসতে বলি, আর 10 দিনের হালকা ডোজের একটা ঘুমের ওষুধ দিই। বিভূতি নাগ পরদিনই টেস্টগুলো করিয়ে নিয়ে আজই একটু আগে রিপোর্ট দেখাতে এসেছিল। ওর প্রবলেম কি ছিল? ও দাবি করছে ও নাকি রাত ঘিরা নামে কোনো একটা জায়গা থেকে এসেছে, কিন্তু অ্যাজ ইউ নো এই নামের কোনো জায়গায় পৃথিবীতে নেই। এমনকি লোকটা আমাকে এমন কিছু টাকা দেখিয়েছিল যেগুলোর ডিজাইন আমাদের এখানকার টাকার মতো নয়, কিছুটা আলাদা। এছাড়াও ওকে নাকি 7টা ছায়ামূর্তি মাঝে মাঝেই স্বপ্নে তাড়া করে বেড়ায়। আর কারা জানি ওকে 2বার অ্যাটাকও করেছিল, কিন্তু ওদের কাউকেই ও দেখেনি। বিভূতির রিপোর্ট তো সব নর্মাল ছিল। এই চিঠিটা পড়ে এখন বুঝতে পারছি কেসটা। ওই আদি পুঁথিতে যে 7 জন চিরঞ্জীবীর শরীরের অংশ আছে বলে দাবি জানিয়েছিলেন বিভীষণ মাহাতো, বিভূতিকে তাড়া করে বেড়ানো ওই 7টা ছায়ামূর্তি হয়তো সেই শক্তিরই অংশ। খুনগুলো করার পর ও পুঁথিটা চুরি করে হয়তো পড়েছিল, তারপরই হয়তো এই সমস্যাগুলো অ্যারাইজ করে। আপনি নিশ্চিত এই ব্যাপারে? নিশ্চিত না, কি করে বলি বলো তো তুষার। এই চিঠিতেই তো লিখেছেন বিভীষণ মাহাতো যে ওই পুঁথিটা যে পড়বে সে একটা মারাত্মক হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে চলে যাবে। ওর চারপাশটা এমন সব হ্যালুসিনেশন ছড়ানো থাকবে যেটাকে ও বাস্তব বা রিয়েল বলে মনে করবে। বাস্তব আর কল্পনার ফারাক ও আলাদা করে বুঝবে না। আমি শিওর বিভূতি নাগী খুনগুলো করেছে এই পুঁথিটা চুরি করার জন্য। সে সম্ভবত ওই পুঁথিটার সাইড এফেক্টের ব্যাপারে কিছু জানতো না। পুঁথিটা চুরি করে পড়ার পর থেকেই এই হ্যালুসিনেশন তৈরি হয় ওর চারপাশে, আর ওই হ্যালুসিনেশনটাকে সত্যি বলে মনে করে আগের সব স্মৃতি ভুলে বসে আছে। তাই হয়তো নিজের ঠিকানা বিভূতি নাগ রাত ঘিরায় বলছে, যে জায়গাটা আদতেই এই পৃথিবীতেই নেই। নোটগুলো হয়তো জাল। আমি আবার ভাবছিলাম জাল নোট হলে বুক চিতিয়ে আমাকে দেখাবেই বা কেন। এখন বুঝছি বিভূতি নাগ এখন বাস্তব আর কল্পনার ফারাকই বুঝছে না, তাই জাল নোটগুলোকেই ও রিয়েল মনে করছে। ওই পুঁথিটা ওকে যা যা দেখিয়ে বুঝিয়ে ব্রেন ওয়াশ করছে, ও সেটাই দেখছে, সেটাই বুঝছে। হয়তো দেখো ওর আদতেই ওর করা ওই 7টা খুনের কথা মনে নেই। শিট, আমাকে ওর ঠিকানাটা দিতে পারবেন? ডক্টর রক্তিম দাস তুষারকে নোটপ্যাড থেকে একটা কাগজ ছিঁড়ে ওতে বিভূতি নাগের গেস্ট হাউসের ঠিকানাটা লিখে দেয়। তুষার সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, পিছন থেকে রক্তিম দাস ওকে ডেকে বলে, ওয়েট তুষার, আমিও যাব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার বিভূতি নাগকে দেখেই খুব ইন্টারেস্টিং লেগেছিল। ওর কেসটাও খুব ইউনিক ছিল। আমি ওর ট্রিটমেন্ট করতে পারিনি, কিন্তু এখন যখন সবটা জানি, এখন আমি এর শেষটাও দেখতে চাই। তুষার আপত্তি করল না। বাইরে তুষারের জিপ রাখা ছিল। তুষার ডক্টর দাসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল বিভূতি নাগের গেস্ট হাউসের উদ্দেশ্যে। রক্তিম দাসের চেম্বার থেকে বিভূতি নাগের গেস্ট হাউসটা খুব একটা দূরে নয়। গেস্ট হাউসের আগের সরু গলিটার মুখে তুষারদের জিপটা দাঁড়িয়ে পড়ল। রক্তিম দাসকে সাথে করে তুষার আর 3 জন কনস্টেবল গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিল। গেস্ট হাউসের রিসেপশনে জিজ্ঞেস করতেই বিভূতি নাগের রুম নম্বর জানা গেল। একটু আগেই নাকি গেস্ট হাউস ফিরে নিজের রুমে ঢুকেছে বিভূতি। রিসেপশনে জিজ্ঞেস করে সিঁড়ি বেয়ে উঠে গেল তুষার, রক্তিমবাবু আর 3 জন কনস্টেবল। বিভূতি নাগের রুম ভিতর থেকে লক করা। তুষার নক করল, পুলিশ দরজা খুলুন। কোনো উত্তর নেই। আবারও বার কয়েক। তুষার দরজা নক করল, কিন্তু এবারও কোনো সাড়া পাওয়া গেল না। একজন কনস্টেবল নিচে গিয়ে রিসেপশনিস্টের কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এলো। তুষার সেই চাবি দরজায় লাগিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই ভিতর থেকে একটা ভ্যাপসা পচা আষ্টে মতন পোড়া গন্ধ তুষারদের নাকে লাগলো। পকেট থেকে রুমাল বের করে সবাই নাকে চাপা দিল। ঘর ঘুটঘুটে অন্ধকার। একজন কনস্টেবল ভিতরে ঢুকে সুইচ বোর্ড হাতড়ে ঘরের লাইট চালালো, আর লাইটটা জ্বালানো মাত্র বিছানার দিকে সবার চোখ পড়তেই সবাই বিস্ময়ে থম মেরে গেল। বিছানার ওপর মুখ থুবড়ে পড়ে আছে বিভূতি নাগ।
পরনে পোশাকটা দেখে চিনতে কোনো অসুবিধা হলো না রক্তিম দাসের। এই পোশাকটা পরেই একটু আগে চেম্বারে এসেছিল। তুষারের কথায় রক্তিম দাস এগিয়ে এসে বিভূতির পাশে বসে ওর পালস টিপে দেখে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে তুষারের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, মারা গেছে। তুষার একটা বিরক্তিতে দরজার পাল্লায় জোরে লাথি লাগল। সালা মালটা মিস হয়ে গেল। হাতে পেলে চাপকে বাবার নাম ভুলি ছাড়তাম। যা ছুটিয়েছে কদিন মালটা। তুষার আর 3 জন কনস্টেবল মিলে ওই ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে সার্চ করা শুরু করলো। ঘরে বিভূতির বিশেষ কোনো জিনিসপত্র ছিল না। হ্যাঙ্গারে টাঙানো 2টো নোংরা মতন শার্ট, বেসিনের সামনে একটা টাওয়েল ঝোলানো। বিভূতি নাগের প্যান্টের পকেট থেকে একটা মানি ব্যাগ পাওয়া গেল। ওতে কিছু টাকা ছিল। নোটগুলো বের করে তুষার রক্তিম দাসকে দেখায়। রক্তিমবাবু দেখুন তো, এই নোটগুলো সেদিন ও আপনাকে দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলোই। তুষার নোটগুলো মানি ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে উত্তর দিল, শালা মূর্খ পাবলিক হ্যালুসিনেট হয়ে জাল নোটগুলোকে আসল ভেবে গল্প ফেঁদেছে। ওই রুমের ড্রয়ার, আলমারি সব দেখল তুষাররা, কিন্তু সন্দেহজনক কিচ্ছু নেই। বিভূতির জামা কাপড়ের ব্যাগটা বিছানার তলা থেকে টেনে বের করে এনে খোঁজাখুঁজি চালালো, কিন্তু সেখানেও কিছু নেই। পুঁথিটা কি তাহলে ভ্যানিশ হয়ে গেল? এবার আর একটা সন্দেহ তুষারের মাথায় এলো। এই বিভূতি নাগ টাইপের লোকগুলো এরকম দালালি টাইপ কাজকর্ম করেই থাকে। অ্যান্টিক জিনিসপত্র, পুরনো দুষ্প্রাপ্য পুঁথি এরা নানান জায়গা থেকে চুরি করে এনে বিদেশি মালদার ক্লায়েন্টদের কাছে চড়া দামে বিক্রি করে। এই পুঁথিটাও যদি ও এতদিনে ওরকম কোনো ক্লায়েন্ট দেখে বিক্রি করে দিয়ে থাকে, তবে সেটা উদ্ধার করা আরও চাপের ব্যাপার হবে। বিভূতি নাগের সারা দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্নও নেই। তবে মারা গেল কিভাবে? খুন নাকি স্ট্রোক? বিভূতির বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তুষার। তারপর কি একটা মনে হলো ওর। আবার ঘরে ফিরে বিভূতি নাগের বিছানার তোষকটা উল্টে নিয়ে সরিয়ে দিল। আর তোষকটা টান মেরে সরাতেই নিচ থেকে বেরোলো তালপাতা দিয়ে তৈরি একটা জরাজীর্ণ লাল শানু কাপড় মোড়া পুঁথি। আর সেই কারণেই হয়তো কিছুটা থতমত হয়ে গিয়েছিল তুষার। বাদবাকি 3 জন কনস্টেবল বিভূতির বডিটা পোস্টমর্টেমের জন্য পাঠাতে বাইরে গেছে। রক্তিম দাস দরজার পাল্লায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন। তুষার পুঁথিটা তোষকের নিচ থেকে তুলে নিয়ে রক্তিম দাসের কাছে এলো। কি জানি একটা কিছু ভাবছিলেন রক্তিমবাবু। তুষারকে লাল শালু কাপড়ে মোড়া পুঁথিটা হাতে করে এগিয়ে আসতে দেখে প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলেন রক্তিমবাবু। তারপর নিজেকে সামলে নিয়ে উত্তেজিত চাপা গলায় বললেন, পেয়েছো? থ্যাংক গড। পুঁথিটার দিকে তাকিয়ে চকচক করে উঠল রক্তিমবাবুর 2 চোখ। চাপা এক্সাইটমেন্টে তুষারের হাত দুটো কাঁপছে। ঘরে এই মুহূর্তে আর কেউ নেই। নিচু চাপা স্বরে তুষার জিজ্ঞেস করে রক্তিম দাসকে, একবার খুলে পড়বেন নাকি কটা লাইন? দেখবেন একবার কি লেখা আছে। মনে মনে পুঁথিটা খুলে এক ঝলক পড়ার একটা লুকোনো ইচ্ছে যে ছিল না রক্তিমবাবুর, সেটা নয়, কিন্তু ইচ্ছেটা দমিয়ে রেখে শান্ত গলায় বললেন, না থাক তুষার, বিভীষণ বাবুর কথা ভুলে যেও না। পুঁথিটাকে ঘিরে যে অভিশাপের কথা উনি বলে গেছেন সেটা নেহাতি ফেললা না। আমি নিজে বিভূতি নাগের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছি, আর আজকে সচক্ষে ওর অন্তিম অবস্থাটাও দেখলাম। থ্যাঙ্কস টু ইউ। আমার এরপর আর সাহস নেই তুষার এই পুঁথি খুলে দেখার। তাহলে এই পুঁথিটা নিয়ে আমাদের এখন কি করা উচিত? কারণ ওই সিক্রেট সোসাইটির কোনো মেম্বারই তো আর বেঁচে নেই। আর এই পুঁথি পাবলিকের দেখার জন্য কোনো মিউজিয়ামে দেওয়াটাও তো রিস্কের ব্যাপার। তাহলে ধরো এরকম কোনো পুঁথি ছিল না কখনো, কেউ খুঁজেও পায়নি কখনো, এরকম কোনো সিক্রেট সোসাইটিও ছিল না। তাহলে কেমন হয় বলো তো তুষার?
কথাটা বলার সময় রক্তিম দাসের ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল। মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, এই পুঁথিটার ব্যাপারে এখনো সেভাবে কেউ কিছু জানে না। ইন ফিউচার বিভূতিনাগের মতো অন্য কেউ এটা চুরি করার চেষ্টা করতেই পারে। কে দিনের পর দিন এটা রক্ষা করবে বলো? আর কেই বা চাইবে এটার দায়িত্ব নিতে, যখন এটার সাথে এরকম একটা অভিশাপ জড়িয়ে আছে? তার চেয়ে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। পুড়িয়ে ফেলো এটা, কারো হাতে এটা পড়ার আগেই এটাকে শেষ করে দাও তুষার। কিন্তু রক্তিম দাসের কথায় প্রথমে একটু থমকে গিয়েছিল তুষার। তুষারের কাঁধে হাত রেখে রক্তিমবাবু বললেন, কিছু জিনিস চাপা থাকাই শ্রেয়। মানুষ সব জেনে ফেললে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যাবে। কিছু উত্তর, কিছু সত্যি, কিছু রহস্য মানুষের চোখের আড়ালে লুকিয়ে থাকাটাই বেটার তুষার। পুড়িয়ে ফেলো এটা। ঘড়িতে তখন রাত 8:30। গরমটা একটু কম। এখন একটা শিরশিরে হাওয়া দিচ্ছে বাইরে। বেশ আরাম লাগছে হাওয়াটার জন্য। হয়তো বৃষ্টি নামবে। আকাশে মেঘ করেছে। গেস্ট হাউসের ব্যালকনির সামনে নিঃশব্দে দাঁড়িয়ে সাব ইন্সপেক্টর তুষার চক্রবর্তী আর ডক্টর রক্তিম দাস। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী মৃগাঙ্ক চক্রবর্তীর কলমে ঋক্ষ ডায়েরি সিরিজ থেকে প্রথম গল্প ছাই চাপা 7টা আগুন। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে ফেলুন, পরবর্তীকালে আরও ভালো ভালো গল্প শোনার জন্য। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।